আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এর স্বাগতম। আজকে তোমাদের কার্যপত্রের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসটাতে তোমরা জানো যে তোমাদের যে বিষয়টা ছিল, অর্থাৎ আমাদের যে ওয়ার্কশিটটা করতে গিয়ে আমরা সময়ের জন্য আসলে করতে পারি না। সময় না, বেসিক্যালি যেটা হয়েছিল যে আমরা হচ্ছে মোবাইলের চার্জের স্বল্পতার কারণে তোমাদের আসলে কার্যপত্রটা কমপ্লিট করে দিতে পারি নাই। আজকে ইনশাল্লাহ সেই কাজটা করব। তোমরা দেখবা যে খুব সহজেই আজকে আমরা পুরো একটা কার্যপত্র শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই দ্রুত যুক্ত হও এবং লাইভটা শেয়ার করে দাও। এভরিওয়ান, সবাই দ্রুত যুক্ত হও এবং লাইভটা শেয়ার করে দাও। আমরা আজকের ক্লাসটা মানে হচ্ছে দেখবা যে আগের দিনের তুলনায় আজকের ক্লাসটা দ্রুত শেষ হবে। কারণ কি? কারণ আমরা মানে বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু ক্লাস 1-এ মোটামুটি আলোচনা করে ফেলছিলাম। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে, যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে সবাই লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা, অনেকে অলরেডি যুক্ত হয়েছে। তো তোমরা নিশ্চয়ই প্রথম ক্লাসটা করেছিলে, তাই না? প্রথম ক্লাসটা করছো কিনা সবাই একটু কমেন্টে জানিও। প্রথম ক্লাসটা কারা কারা করছো সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। আজকে শুরুতেই সবাই লাইভটা শেয়ার করে দিও, যাতে করে আমরা শুরুতেই সবাইকে কানেক্ট করে ফেলতে পারি, সবাই আমাদের সাথে যুক্ত হয়ে ক্লাসটা করতে পারে। এভরিওয়ান, প্রত্যেকে লাইভটা শেয়ার করে। আর ক্লাস 1টা করছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ক্লাস 1টা করছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা কারা কারা ক্লাস 1 করছো একটু কমেন্টে জানিও। হ্যাঁ, যারা যারা শেয়ার করবে একটু কমেন্টে জানিও কারা কারা শেয়ার করছো। আজকে কার্যপত্র দ্বিতীয় ক্লাস, এবং এই ক্লাসের মাধ্যমে কিন্তু দেখা যাবে যে কার্যপত্রের যাবতীয় যে নিয়মগুলো আছে ইনশাআল্লাহ আমরা সবগুলা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই লাইভটা শেয়ার করে দেই, এবং ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আমরা এই কার্যপত্রের যে বিস্তারিত ব্যাপারগুলো আছে, কার্যপত্রের একেবারেই এ টু জেড যে নিয়মগুলো আছে সবগুলোই তুমি আজকে ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ তুমি শিখে নিতে পারবে। তো আমি আশা করছি যারা যুক্ত হবে সবাই, আমি করিনি স্যার ফার্স্ট ক্লাস, আর সমস্যা নেই, ফার্স্ট ক্লাস না করলেও আমি ট্রাই করব তুমি যেন সেকেন্ড ক্লাসটা করেও পুরোটা জিনিস কভার করতে পারো। ওকে, ব্যাপার না ইনশাআল্লাহ। তবে ফার্স্ট ক্লাসটা করা থাকলে তোমার জন্য বুঝতে বিষয়গুলো ইজি হইতো, না করা থাকলে আসলে কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দেয় যারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছি, যাতে করে বাকিরাও আমাদের সাথে আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। সবাই মিলে যেন ক্লাসটা করা যায়, সবাই চেষ্টা করি যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করি। আমার যারা পেইড কোর্সে স্টুডেন্ট আছে তোমরা একটু কষ্ট করে তোমাদের পেইড বেচ যেটা আছে, অর্থাৎ তোমাদের পেইড বেচের যে এমসিকিউ গ্রুপটা আছে ওই গ্রুপটাতে একটু সবাই লাইভটা শেয়ার করে দিও। তোমাদের ওই গ্রুপটাতে লাইভটা একটু শেয়ার করে দিও। কার্যপত্র কিন্তু বেসিক্যালি সবারই আছে, তাই না? তাহলে আমরা সবাই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে একটু শেয়ার করি সবার সাথে। আমরা দুইটা ফেসবুক গ্রুপ খুলছি তোমাদের জন্য। একটা হচ্ছে দুটো ফেসবুক গ্রুপ খুলছে, একটা হচ্ছে এইচএসসি 24-25 ব্যাচের জন্য, আরটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য, ঠিক আছে? সো এই গ্রুপটার লিংক আমি ক্লাস শেষে দিয়ে দিব, তোমরা সবাই গ্রুপে মানে অ্যাড হয়ে নিবা। অথবা একটা কম্বাইন আমি হচ্ছে ওই গ্রুপে আমরা সবাইকে অ্যাড করে নিব। আমি চেষ্টা করব যে আমি দুইটা গ্রুপ না করে দুইটা গ্রুপ একটা করব। হ্যাঁ, অ্যাডভান্স প্রোগ্রাম, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? একবার সম্পূর্ণ ফ্রি কোর্সের যে ব্যাপারটা আমরা নিয়ে আসতেছি, এটার সম্পূর্ণ বিষয়গুলো তোমরা এটার মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবকিছু তোমরা এর মধ্যে পেয়ে যাবা। এই এই যে গ্রুপটা খুলতেছি, বেসিক টু অ্যাডভান্স এইচএসসি 25+26, এই গ্রুপের লিংক আমি আমার পেজে দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই অ্যাড হয়ে নিবা, আর সবাই অ্যাড হয়ে নিলে ওখানেই দেখা যাবে যে তোমরা আমাদের প্রবলেমগুলো তোমাদের একেবারে তোমাদের যে বেসিক টু অ্যাডভান্স, তোমরা জানো আমরা অলরেডি রুটিন রেডি করছি। আমি শনিবারের মধ্যে ইনশাআল্লাহ তোমাদের রুটিন প্রকাশ করব। 5 থেকে 6 মাসের একটা প্রোগ্রাম। এইচএসসি 25 যারা আছো তোমাদের হচ্ছে পরীক্ষা পর্যন্ত প্রোগ্রাম, আর এইচএসসি 26 যারা আছো তোমাদের একেবারে মানে 5 থেকে 6 মাসের প্রোগ্রাম। 6 মাসের ফ্রি ক্লাসের রুটিন একসাথে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ
সাপোর্ট তোমাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এটার মাধ্যমে এই যে বিষয়টা হচ্ছে, এখানে তোমাদের পরীক্ষা থাকবে এবং তোমাদের রেগুলার একটা রুটিন থাকবে, তুমি বুঝতে পারবা কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার ক্লাস হবে, কোনটার পর কোনটা ক্লাস হবে, এই ব্যাপারগুলো তুমি আগে থেকেই আন্দাজ করতে পারবে এবং তুমি রেগুলার ক্লাসের মাধ্যমে দেখা যাবে যে ইনশাআল্লাহ তুমি তোমার সবগুলো সাবজেক্ট, সবগুলো বলতে আমরা যেগুলো ক্লাস করাই অ্যাকাউন্টিং, ফিনান্স এবং আইসিটি, খুব ভালো একটা প্রস্তুতি কিন্তু তুমি নিতে পারবে যদি শেষ পর্যন্ত থাকো। আমি বিশ্বাস করি এই যে একটা ডিসিপ্লিন, একটা কোর্স, একটা আলাদা একটা গ্রুপ থাকবে তোমাদের জন্য, ওটাতে তোমরা কমিউনিকেট করবা, তোমাদের ওখানে ডিটেইলস পোস্ট, তোমাদের শীট টিট যা আছে সবকিছু ওখানে দিব, ক্লাসের লিংকগুলো ওখানে দিব, মাঝে মাঝে ওখানেও ক্লাস নেবা, মানে সবগুলো ক্লাস রেকর্ড তোমরা ওখানে পেয়ে যাবা। তো দেখা যাবে যে এইভাবে যদি আমরা আগাই একটা ডিসিপ্লিন ওয়েতে, তুমি যদি আগে থেকেই জানো যে এই দিন এই ক্লাস হবে বা আজকের এটা হলো আগামীকালকে এই ক্লাস হবে, তাহলে তোমার প্রস্তুতি নিতে সুবিধা হবে এবং ক্লাসগুলো গুছিয়ে করতেও তোমার একটা মানে হচ্ছে ভালো সুবিধা হবে। আশা করছি ইনশাআল্লাহ এইভাবে যদি আগাই তোমরাও উপকৃত হবে এবং আমারও ক্লাসগুলো নিতে একটু ইজি হবে। সো যারা অলরেডি যুক্ত হয়েছে সবাইকে অ্যাকাউন্টে স্বাগত এবং সবার সালামের উত্তর একসাথে নিয়ে নিলাম, ওয়ালাইকুম আসসালাম। এখন যেটা করতে হবে তোমাদের জন্য কিন্তু সর্বোচ্চ যা করা প্রয়োজন তাই করব আমি এটা কমিটেড এবং আমি সেই অনুযায়ী কাজ শুরু করছি। সো তোমরা যদি প্রত্যেকটা ক্লাসে যদি আইসিটি ক্লাস তো পাই না, আইসিটি ক্লাসের আইসিটি স্যার একটু সমস্যা চলতেছে, এই প্রোগ্রামের কাজ করতেছে আমরা আইসিটি স্যারকে নিয়ে বা মিলে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সো সবাই মিলে যারা অলরেডি যুক্ত হইছো সবাই লাইভটা শেয়ার করে দাও আজকে, এবং আজকের ক্লাসে তুমি ইনশাআল্লাহ কার্যপত্রের ম্যাক্সিমাম পার্ট তোমার আজকেই ক্লাস কমপ্লিট হয়ে যাবে। অনেকেই আজকে নতুন দেখতে পাচ্ছি, খুব ভালো লাগতেছে যে আজকে আমরা অনেকের কাছে পৌঁছাইতে পারতেছি, রিচ হচ্ছে, এই তোমরা কানেক্টেড হচ্ছো, তোমরা শেয়ার করতেছো, তাই কিন্তু রিচ হচ্ছে, ঠিক আছে? তো সবাই যদি শেয়ার করো ক্লাসটা আরো জমবে ইনশাআল্লাহ, আরো কিছু স্টুডেন্ট আমাদের সাথে ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? সো যাদের কার্যপত্র আছে খাতা কলম নিয়ে বসে যাও এবং শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো গত ক্লাসে আমরা যেটা বলছিলাম আমরা শুরু করতেছি। আমি আশা করছি তোমরা সবাই লাইভটা অ্যাটলিস্ট একটা করে হলেও শেয়ার করবে এবং আজকের ক্লাসে যেন আমি এত মোটিভেশন পাই আগামী ক্লাসটা নেওয়ার জন্য, যেন আমি একেবারে মানে হচ্ছে উৎসাহী হয়ে থাকি। এখন পর্যন্ত শেয়ার হয়েছে মাত্র 8টা, তার মধ্যে 9টা শেয়ার আমি নিজেই করছি। সো তোমাদের একটু কন্ট্রিবিউশন করা দরকার, সবাই কোচি করে একটা করে শেয়ার করে দাও, কমপক্ষে একটা শেয়ার অবশ্যই সবাইকে করতে হবে। আজকের ক্লাসটা যেন কমপক্ষে 100 শেয়ার হয়, সবাই মিলে একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। এখন ওয়ালাইকুম আসসালাম, মেহেদি আসছো, অনেকে নতুন আসছো, আলহামদুলিল্লাহ, আসিফা জাহান আসো, রুবাইয়া, সাদিয়া, অনেকে আসছো, আমি অনেকে একেবারে নতুন দেখতে পাচ্ছি। আমি আসলে অনেক বেশি আনন্দিত যে তোমরা আমাদের ক্লাসে যুক্ত হয়েছো এবং আমি এটা বিশ্বাস করি আমাদের সাথে থাকো, তুমি অ্যাকাউন্টিংটা এনজয় করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ডান। তো চলো শুরু করা যাক। আমরা যেহেতু কার্যপত্র আলোচনা করব, আমরা গত ক্লাসেও কিন্তু কার্যপত্র কিছু বেসিক জিনিস আলোচনা করছিলাম। তোমাদের কি মনে আছে আমরা বলছিলাম যে কার্যপত্রটা আসলে কি? কার্যপত্রটা কি তোমাদের কি মনে আছে? আমরা বলছিলাম যে কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের কি ধাপ? কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ। মনে আছে কিনা যারা গত ক্লাসটা করো নাই? কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের একটি ঐচ্ছিক ধাপ এবং কার্যপত্র কয় গড়া বিশিষ্ট হয়? কার্যপত্র 8 গড়া বিশিষ্ট হয়, কার্যপত্র হচ্ছে 10 গড়া বিশিষ্ট হয়, তারপরে কার্যপত্র হচ্ছে 12 গড়া বিশিষ্ট হয়। কয় গড়া বিশিষ্ট হয়? 12 গড়া বিশিষ্ট হয়। কয় গড়া বিশিষ্ট হয়? 12 গড়া। উপাদানগুলো কি কি ভাই খেয়াল করো। কার্যপত্রের যে উপাদানগুলো আছে, কার্যপত্রের উপাদানগুলো আছে হচ্ছে দেখো, কার্যপত্রের যে উপাদানগুলো আছে প্রথম হচ্ছে 1 নাম্বার উপাদান হচ্ছে রেওয়া মিল, 1 নাম্বার উপাদান হচ্ছে রেওয়া মিল, 2 নাম্বার উপাদান হচ্ছে সমন্বয়, 2 নাম্বার উপাদান হচ্ছে সমন্বয়, 3 নাম্বার উপাদান হচ্ছে সমন্বিত, সমন্বিত রেওয়া মিল, 3 নাম্বার উপাদান হচ্ছে সমন্বিত রেওয়া মিল, 4 নাম্বার উপাদান হচ্ছে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, 4 নাম্বার উপাদান হচ্ছে বিশদ আয় বিবরণী, 5 নাম্বার উপাদান হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার, হ্যাঁ, আর্থিক অবস্থার বিবরণী, এবং 6 নাম্বার উপাদান হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, ঠিক আছে? সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী। এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কার্যপত্রের উপাদান। এই যে আমি এখানে 6টা উপাদান লিখলাম, কি কি লিখলাম ভাইয়া বলো? আমি কার্যপত্রের উপাদানগুলো কি কি লিখলাম খেয়াল করো। লিখলাম রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী। আমি আবার বলতেছি, খেয়াল রাখতে হবে, এখান থেকে অবশ্যই এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসবে। নিচের কোনটি কার্যপত্রের উপাদান? কার্যপত্রের উপাদান কি? রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী। এখানে কয়টা লিখছি দেখো তো, কয়টা উপাদান লিখছি? 6টা। তো এই 12 গড়া কার্যপত্রে
এই 6টা উপাদানই থাকে আর প্রত্যেকটার গড় হয় 2টা করে, তাহলে কয়টা গড় হয় দেখো তো, 12 গড়া বিশিষ্ট হয়। অর্থাৎ 12 গড়া বিশিষ্ট কার্যপত্রে এই সবগুলাই থাকে, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী। এই 6টা পার্টই থাকবে কখন, যখন তুমি 12 গড়া বিশিষ্ট কার্যপত্র করবা। এখন যখন তুমি 10 গড়া বিশিষ্ট কার্যপত্র করবা, যখন 10 গড়া বিশিষ্ট কার্যপত্র করবা, তখন দেখো, তখন হচ্ছে এই 6 নাম্বার দাবটা থাকবে না। তুমি যখন কি করবা, 10 গড়া বিশিষ্ট কার্যপত্র করবা, তখন 6 নাম্বার দাবটা থাকবে না। যদি 6 নাম্বার দাব না থাকে, তাহলে দাব আছে কয়টা দেখো তো, 5টা। তাহলে 5 আর প্রত্যেকটার মধ্যে থাকবে 2টা করে, তাহলে কয়টা হইলো, 10 গড়া হইলো কিনা, 10 গড়া বিশিষ্ট। প্রত্যেকটার জন্য 2টা করে গড় করতে হয়, একটা ডেবিট আর একটা ক্রেডিট। তাহলে খেয়াল করো ভাইয়া, তুমি যদি 10 গড়া বিশিষ্ট করো, তাহলে এই সংরক্ষিত আয় বিবরণীটা বাদ যাবে। তাহলে বাকি থাকলো কয়টা, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। প্রত্যেকটার গড় হবে কয়টা করে, 2টা করে। তাহলে কয়টা হয়ে গেল, 10টা। এবার 8 গড়া বিশিষ্ট কার্যপত্রে বাদ যাবে হচ্ছে 3 নাম্বার প্লাস হচ্ছে কয় নাম্বার, 6 নাম্বার। ভালো করে খেয়াল করো, 3 নাম্বার আর 6 নাম্বার কলাম থাকবে না, 3 নাম্বার আর 6 নাম্বার কলাম থাকবে না। তাহলে কি কি থাকবে, 8 গড়া বিশিষ্ট কার্যপত্র কি কি থাকবে, রেওয়া মিল থাকবে, সমন্বয় থাকবে, বিশদায় বিবরণী থাকবে, আর্থিক অবস্থা বিবরণী থাকবে। এই 4টা উপাদান থাকবে, 4টা উপাদানের প্রত্যেকটার হচ্ছে 2টা করে, তাহলে কয়টা হইলো, 8টা। এই হচ্ছে 8 গড়া বিশিষ্ট কার্যপত্র। আমি কি মূল পয়েন্টগুলো বুঝাইতে পারছি কিনা? যারা গত ক্লাসে ছিলেন না, তাদের জন্য একটা মানে একটা রাফ এন্ড টাফ আলোচনা করে দিলাম। কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। কার্যপত্র 3 ধরনের হয়, 8 গড়া, 10 গড়া, 12 গড়া। যদি 12 গড়া হয়, তাহলে এই 6টা উপাদানই থাকবে। যদি 10 গড়া বিশিষ্ট হয়, তাহলে সংরক্ষিত আয় বিবরণী থাকবে না। যদি 8 গড়া বিশিষ্ট হয়, সংরক্ষিত আয় বিবরণী প্লাস সমন্বিত রেওয়া মিলটা থাকবে না। এই হচ্ছে আমাদের কার্যপত্র। আরেকটা বিষয় বলছিলাম, কার্যপত্রকে আর্থিক বিবরণীর খসড়া বলা হয়। কার্যপত্রকে আর্থিক বিবরণী কি বলা হয়, খসড়া বলা হয়। এই যে আমি মোটামুটি যে পয়েন্টগুলো লিখলাম, এই পয়েন্টগুলোর মাধ্যমে তুমি ইনশাআল্লাহ এমসিকিউ কমন পেয়ে যাবা। এই পয়েন্টগুলো থেকে সবগুলো এমসিকিউ তুমি কি পেয়ে যাবা, সমন্বয় জাবেদা কি করানো হয়ে গেছে। আচ্ছা ফখরুল, সমন্বয় জাবেদা কি করানো হয়ে গেছে কিনা সেই কোশ্চেনটা জানতে চাইছো। সমন্বয় জাবেদা তুমি জানো, কার্যপত্র করার পূর্ব শর্ত হচ্ছে সমন্বয় জাবেদা পড়া। এবং সমন্বয় জাবেদা না পড়ায় কি কার্যপত্র পড়াচ্ছি না, সমন্বয় জাবেদা পড়ানো হয়েছে। আমরা আর্থিক বিবরণীর 11টা ক্লাস নিচ্ছি, আর্থিক বিবরণী 30টা ক্লাস নিয়ে কিন্তু সব ক্লাস নিতে গিয়ে একটু ডিলে হয়ে যাচ্ছে। ওই 11টা ক্লাসের মধ্যে আমরা 5টা ক্লাস নিচ্ছি শুধু মানে হচ্ছে সমন্বয় জাবেদা। সো ওখানে সমন্বয় জাবেদা গুলো বিস্তারিত পড়ানো হয়েছে, একেবারে টু দা পয়েন্টে। তুমি মুখস্থ না করে কিভাবে মনে রাখতে পারো, কারণ সমন্বয় এমন এক জিনিস যেটা কার্যপত্র লাগবে, আর্থিক অবস্থার বিবরণী লাগবে। সো আমি আবার ক্লাসগুলো শেয়ার করে দিব, তুমি ওখান থেকে করে নিতে পারবা, বা যারা করো নাই। এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবগুলো ক্লাসে আপলোড করে দেওয়া আছে, অ্যাকাউন্টিং এ লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল তুমি পেয়ে যাবা। এখন আমাকে একটু কমেন্টে জানাও, এই কার্যপত্রের যে আলোচনা করলাম, 8 গড়াতে কি আসবে, 10 গড়াতে কি আসবে, 12 গড়াতে কি আসবে, এই ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার কিনা। সবাই একটু ঝটপট আমাকে কমেন্টে জানাও, একটু ফাস্ট কমেন্টে জানাও এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এবং যারা স্টিল লাইভটা শেয়ার করো নাই, আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভটা শেয়ার করে দাও, সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দাও প্লিজ। এবং এই পর্যন্ত হয়েছে কিনা, আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় স্টুডেন্ট ভালোই আছে, এবং আমি চেষ্টা করব দ্রুত ক্লাসটা শেষ করে যেন কার্যপত্রটা একেবারে ক্লিয়ার করে দেওয়া যায়। আমি চাই তার আগে তোমরা সবাই লাইভটা একটা করে শেয়ার করো প্লিজ, সবাই লাইভটা একটা করে শেয়ার করো, সবাই লাইভটা একটা করে শেয়ার করো। আগামীকালকে রাত 9টায় অ্যাকাউন্টিং এমসিকিউ পেড কোর্সের 6 নাম্বার ক্লাস, আগামীকালকে রাত 9টায় অ্যাকাউন্টিং এমসিকিউ পেড কোর্সের 6 নাম্বার ক্লাস। যারা পেড কোর্সে আসো, এমসিকিউ পেড কোর্সের সবাই খেয়াল রাখবা, এবং সবাই একটু রেসপন্স করবা, ব্যাপারগুলো লিখবা, না বুঝলে কোশ্চেন করবা, কোনো ব্যাপার না। সবাই শেয়ার করছো কিনা আমি অনুরোধ করব সবাইকে, সবাই একটু সহযোগিতা করো, ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট 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 কিছু আসতে যাচ্ছে সামনে। সো সবাই একটু সহযোগিতা করি, সবাই অ্যাকাউন্টিং আওয়ারে কানেক্টেড থাকি, অ্যাকাউন্টিং আওয়ারকে একটু ভালোবাসি, অ্যাকাউন্টিং আওয়ার তোমাদের জন্য সবকিছু করতে রাজি আছে। ওকে না? তো আমরা গতকালকে এই অঙ্কটা করতে নিছিলাম, গতকালকে কি করতে নিছিলাম, এই অঙ্কটা করতে নিছিলাম। আজকে আর এই সমন্বয়গুলোর বিস্তারিত করাবো না, তবে সমন্বয় জাবেদাগুলো লিখে দিচ্ছি। তোমরা এই জাবেদাগুলো যদি করো লাস্ট ক্লাসটা, অর্থাৎ ক্লাস 1 থেকে যদি এই 4টা সমন্বয় তুমি শিখো, আমি এটা বলতে পারি যে 4টার মধ্যে তুমি প্রত্যেকটা অঙ্কে 3টা সমন্বয় তুমি কমন পাবা, অর্থাৎ 4টার মধ্যে 3টাই সবসময় তোমার কমন থাকবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এগুলোর বিস্তারিত গত ক্লাসে পড়াইতে পড়াইতে 1 ঘন্টা শেষ হয়ে গেছে।
তাই আজকে আমি সমন্বয় পড়াচ্ছি না, তবে সমন্বয় জাবেদাগুলো লিখে দিচ্ছি, কারণ সমন্বয় জাবেদা ছাড়া কার্যপত্র করা সম্ভব নয়। তো আজকের ক্লাসটা যারা নতুন করে করতেছো তারা সমন্বয়গুলো জটপট আমার সাথে লিখে নাও। তো সমন্বয় জাবেদাগুলো একটু লিখে নিব সবাই। সমন্বয় জাবেদা এগুলোর বিস্তারিত গত ক্লাস করাইছি আমি, 2টা ক্লাস একসাথে শেয়ার করে দেব, সমস্যা নাই। অনুপার্জিত সেবায় 10,000 টাকা সেবা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা জাবেদা দিছিলাম আমরা। 1 নাম্বারটা জাবেদা দিছিলাম সেবা আয় হিসাব ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট, অনুপার্জিত সেবা আয় হচ্ছে ক্রেডিট, অনুপার্জিত সেবায় টাকা আছে কত হাজার, 10,000, 10,000 এ বসিয়ে দিব। আচ্ছা 2 নাম্বার জাবেদা, 2 নাম্বার জাবেদা ছিল 2 মাসের ভাড়া বকেয়া আছে, তো ভাড়া বকেয়া জাবেদা কি, ভাড়া হিসাব ডেবিট। এই যে এগুলো দেখার মাত্র আমার মতো করে ফেলতে পারবা যদি ওই সমন্বয় দেখলে ক্লাসগুলো করো। বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। টাকা কেমনে বের করছিলাম, যে রেও মিলে যে ভাড়া দেওয়া আছে 40,000 টাকা, এই 40,000 টাকা হচ্ছে 10 মাসে, যেহেতু 2 মাস বকেয়া আছে, গুণ করতে হবে 2 দ্বারা, आंसर কত বের হবে, 4 দুগুণে 8,000 টাকা, অর্থাৎ এই জাবেদা টাকা হবে কত হাজার, 8,000। আমি বিস্তারিত পড়াচ্ছি না, পড়াইছি যেহেতু, জাস্ট তোমরা যারা আজকের ক্লাসে নতুন তোমরা ঝটপট এটা উঠাই নাও, নয়তো তোমাদের বুঝাইতে পারবো না, তাই এটা করাচ্ছি। বিমার ক্ষেত্রে সবসময় বলছি মেয়াদ উত্তীর্ণের অংশে জাবেদা দিতে হবে, তাহলে অগ্রিম বিমার কোনো জাবেদা আসলে তুমি জাবেদা দিবা বিমা খরচ ডেবিট, বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট, বিমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট, তুমি সব সময় এই জাবেদাটা দিবা, ঠিক আছে? যখন কোনো অগ্রিম বিমার জাবেদা আসবে, অগ্রিম খরচের জাবেদা আসবে, তখন এইভাবে দিবা। যদি ভাড়া হয় ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট, বেতন হলে বেতন খরচ ডেবিট, অগ্রিম বেতন ক্রেডিট, এইভাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হচ্ছে খরচের জাবেদা। এখানে টাকাটা কিভাবে বসাবো বলছিলাম, যে এখানে যে টাকাটা দেওয়া আছে 1 বছরের জন্য, অর্থাৎ এই যে অগ্রিম বিমার টাকা দেওয়া আছে 36,000 টাকা, এটা হচ্ছে 1 বছরের জন্য, তাহলে 36,000 কে ভাগ করতে হবে 1 বছর মানে 12 মাস দ্বারা, আর খরচ হয়ে গেছে 9 মাস। বিস্তারিত বুঝতে গেলে অনেক সময় লাগবে, আমি বারবার বলতেছি, ক্লাস আছে দেখে নিলে পারবা। তাহলে কত হবে ভাই বলো তো, 27,000 টাকা। কত হাজার, 27,000। তাহলে আমাদের এই জাবেদায় টাকা বসাবো কত হাজার, এই জাবেদায় টাকা হবে 27,000 টাকা। কত হাজার টাকা, 27,000 টাকা। সর্বশেষ 4 নাম্বার জাবেদা আমরা সবাই পারি, আসবাবপত্রের উপর অবচয় ধরতে বলছে যেহেতু, তাহলে অবচয় জাবেদা কি হবে, অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে বলছে কি আসবাবপত্রের উপর 10% অবচয়, তাহলে আসবাবপত্রের টাকা আছে কত, 1,40,000 টাকা, তার 10% কত, 14,000 টাকা। কত হাজার টাকা, 14,000 টাকা। তাহলে এই জাবেদায় টাকা হবে কত হাজার, 14,000 টাকা। তো সবাই আমাকে একটু কমেন্টে জানাও 1 থেকে 4 এই 4টা জাবেদা খাতার মধ্যে লেখা হয়েছে কিনা। বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, আমরা লাস্ট ক্লাসে কিন্তু সবগুলো বুঝাইছি, খালি এগুলো বুঝাইতে গিয়ে অনেক সময় লাগছে, আমি অনেকগুলো শেয়ার করছি। রুবাই অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি তোমার প্রোফাইল থেকে শেয়ার করছো কিনা। আর যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছো, অ্যাকাউন্টিং এমসিকিউ পেইড কোর্সের 6 নাম্বার ক্লাস আগামীকাল রাত 9টায় ইনশাআল্লাহ, ঠিক আছে? মনে থাকে যেন। এখনো কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এমসিকিউ বস ব্যাচ 2.0 তে তোমরা চাইলে ভর্তি হতে পারবে। টোটাল 36টা ক্লাস, 10টা পরীক্ষা মাধ্যমে আমরা এই কোর্সটা কন্টিনিউ করছি। এসএসসি এবং এইচএসসি 25-26 ব্যাচের কেউ যদি এখনো চাও আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা। সবাই দ্রুত জাবেদাগুলো একটু লিখে নাও, লিখে কমেন্টে জানাও লেখা হয়েছে কিনা। সবাই জাবেদাগুলো লিখে একটু কমেন্টে জানাও লেখা হয়েছে কিনা। সবাই দ্রুত জাবেদাগুলো লিখে নাও। সবাই সবাই সবার কাছ থেকে কমেন্ট চাচ্ছি, যাদের লেখা শেষ সবাই কমেন্টে জানাও। আসসালামু স্যার, ভুল সংশোধন যাবে কি করা হয়েছে? ভুল সংশোধনের দাখিলা চমৎকার কিছু 2-1টা ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ওখান থেকে করো। আমি তোমাদের যে নতুন রুটিন দিব সেখানে ভুল সংশোধন দাখিলা করাবো, সমস্যা নাই। যে রুটিন দিচ্ছি ফ্রি কোর্সের, ওখানে ভুল সংশোধনী দাখিলার ক্লাস থাকবে, সমস্যা নাই, ঠিক আছে? সবার লেখা শেষ হয়েছে কিনা? সবার লেখা হয়ে গেলে জটপট একটু কমেন্টে জানাই।
কবে স্যার রুটিন দিবেন? আমি শনিবারে ইনশাআল্লাহ রুটিন প্রকাশ করব। শনিবার রুটিন প্রকাশ করব। শনিবার রুটিন প্রকাশ করা হবে। আচ্ছা, তাহলে আশা করছি সবার লেখা শেষ। আমি কিন্তু মুছে দিলাম। আমি কিন্তু কার্যপত্রের মূল অংশে চলে যাব। কার্যপত্রের কোথায় চলে যাব? মূল অংশে চলে যাব। সবাই লিখে নিছো, আশা করছি সবাই লিখে নিছো। ওকে ডান। আমি মুছে দিলাম। আমি চলে যাচ্ছি আমাদের মূল অংশে আজকের ক্লাসের। তো আমরা এখন আমাদের মূল পার্টটা আলোচনা করব। আমি আশা করছি এখান থেকে আমরা সবাই বোঝার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব কি হচ্ছে। তো আমরা প্রথমে কার্যপত্রের একটা গড় বানায় ফেলবো সবাই। কার্যপত্রে কি বানাবো? কার্যপত্রের একটা গড় বানায় ফেলবো সবাই। ঠিক আছে? কার্যপত্রের গড়টা যেভাবে করার কথা ছিল যে প্রথমে একটা গড় থাকবে হচ্ছে ডেট। প্রথমে একটা গড় থাকবে কিসের? প্রথমে একটা গড় থাকবে ডেট না, এটা হচ্ছে ক্রমিক নং এর গড়। কিসের গড়? ক্রমিক নং এর গড়। তারপরে আমরা হচ্ছে এই পাশে একটা গড় রাখবো হচ্ছে বিবরণের। কিসের গড় রাখবো? এই একটা গড় থাকবে বিবরণের। তারপরে এই পুরো অংশটাকে আমরা সমান 5 ভাগে ভাগ করব। কয় ভাগে? এই অংশটাকে আমরা সমান 5 ভাগে ভাগ করব। এই অংশটাকে আমরা হচ্ছে সমান 5 ভাগে ভাগ করব। ঠিক আছে? সমান 5টা ভাগে ভাগ করে ফেলবা। অংশটাকে সমান 5 ভাগে ভাগ করে ফেলো। গুড। তাহলে আমরা কি করলাম? প্রথমে একটা গড় দিলাম হচ্ছে ক্রমিক নং। কি নং? ক্রমিক নং। তারপরে গড় দিলাম হচ্ছে বিবরণ। এরপরে এইখানে এই অংশটাকে আমরা হচ্ছে মাঝখান দিয়ে ডিভাইড করব। ঠিক আছে? এই অংশটা মাঝখান দিয়ে কি করব? এই অংশটার মাঝখান দিয়ে আমরা হচ্ছে এটাকে ডিভাইড করে দিব। আচ্ছা, ডিভাইড করে দিয়ে প্রত্যেকটা কলামকে আমরা আবার হচ্ছে এরকম সমান 2 ভাগে ভাগ করব। প্রত্যেকটা কলামকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। ওকে না? প্রত্যেকটা কলামকে সমান 2 ভাগে ভাগ করব। ওকে, থ্যাংক ইউ। এবার আসো আমরা এখানে লেখাগুলো কি লিখবো দেখো। তারপরে এই যে এই কলামটা, এই কলামটা লিখবো হচ্ছে রেওয়া মিল। এই কলামে কি লিখবো? রেওয়া মিল। এই কলামে লিখবো রেওয়া মিল। আর এখানে থাকবে হচ্ছে ডেবিট, এখানে থাকবে হচ্ছে ক্রেডিট। এই কলামে লিখবো হচ্ছে আমরা সমন্বয়। কি লিখবো? সমন্বয়। তো এইটা হবে ডেবিট, এটা হবে ক্রেডিট। এরপরে রেওয়া মিল আর সমন্বয় মিলে আমরা লিখবো হচ্ছে সমন্বিত। সমন্বিত, সমন্বিত রেওয়া মিল। কি লিখবো? সমন্বিত রেওয়া মিল। কি লিখবো? সমন্বিত রেওয়া মিল। আমি বলি কারণ ফন্টে জায়গা নিচ্ছে না, তো বুঝতে পারবে না। রেওয়া মিল সমন্বয় সমন্বিত রেওয়া মিল। আবার সিমিলারলি ডেবিট ক্রেডিট। ওকে। তারপরে আমরা এখানে লিখবো হচ্ছে বিশদ আয় বিবরণী। কি লিখবো? বিশদ আয় বিবরণী। এইটাও সিমিলার কেস, ডেবিট আর হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে আর্থিক অবস্থার, আর্থিক অবস্থার বিবরণী। এইখানেও সেম কাজ, ডেবিট আর হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে 10 গড়া বিশিষ্ট কার্যপত্র। কয় গড়া বিশিষ্ট? 10 গড়া। খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9 10। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সেগমেন্টে ভাগ করা। তাহলে পাঁচটার মধ্যে গড় আছে কয়টা করে? দুইটা করে। তাহলে হয়ে গেল কয়টা? 10টা। এই 10 গড়া বিশিষ্ট কার্যপত্র সবথেকে বেশি আসে পরীক্ষায়। সো সবাই কি গড়টা বানাইছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। সবাই আমরা গড়টা রেডি করছি কিনা সবাই একটু কমেন্টে আমাকে শেয়ার করো ইনশাআল্লাহ। সবাই শেষ হয়েছে কিনা? সবার গড় বানানো শেষ হয়েছে কিনা? লেফটে আমরা বাম সাইডে প্রথমে লিখছি ক্রমিক নং, তারপরে বিবরণ, তারপর রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আর প্রত্যেকটা হচ্ছে দুইটা করে কর, একটা ডেবিট আর একটা ক্রেডিট, একটা ডেবিট আর একটা ক্রেডিট, একটা ডেবিট আর একটা ক্রেডিট। ব্যাস। সবার লেখা হয়েছে কিনা? সবার গড় কমপ্লিট হলে কমপ্লিট লিখে একটা কমেন্ট করবে, কমপ্লিট। সবার গড় হয়ে গেলে কমপ্লিট, সোহেব আলী কমপ্লিট। আচ্ছা, তারপর বাকিরা ফার্স্ট ফার্স্ট। লাবণী কমপ্লিট। ভাইয়া হেডিং এ কি লেখা? হেডিংটাই তো বললাম,
কোন হেডিংটা, প্রত্যেকটা হেডিং কিন্তু আমি বলে দিচ্ছি তোমাকে, প্রত্যেকটা হেডিং কি বলছি যে এটা হচ্ছে ক্রমিক নং, এটা হচ্ছে বিবরণ, এটা রেওয়া মিল, এটা সমন্বয়, এটা সমন্বিত রেওয়া মিল, এটা বিশদায় বিবরণী, এটা আর্থিক অবস্থা বিবরণী, ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট করে কিন্তু প্রত্যেকটা আমরা লিখে দিচ্ছি। সবার হয়েছে? সিগন্যাল প্রবলেম? আরে মেয়ে, সিগন্যাল প্রবলেম আমার এখানে নাই, সিগন্যাল প্রবলেম তোমার ওইখানে। আজকে কোনো সিগন্যাল প্রবলেম নাই। সবাই ক্লিয়ার? আমরা কি অঙ্কে চলে যাব? না ভাই, একেবারে অঙ্কের শুরুতে। আচ্ছা, অঙ্কের শুরুতে যেটা লিখতে হবে, অঙ্কের শুরুতে তোমাকে যদি আমি বলি, ধরো হচ্ছে কিভাবে তোমাকে দেখাই, এখানে তো আর আমার উপরে তো জায়গাও নাই, তো নরমালি যেটা করতে হবে তোমাকে, এই যে কি বলে একটা প্রতিষ্ঠানের অঙ্ক তো আমরা করব, তাই না? আমরা তো যে কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের অঙ্ক করব, ওই প্রতিষ্ঠানটার নাম লিখবো সবার আগে। ওই প্রতিষ্ঠানে কি লিখবো? নাম লিখবো। হ্যাঁ, আমরা প্রথমে হচ্ছে সবাই ঘর বানানো হয়ে গেলে এটা একটু শুনতে পারো, যেহেতু একজন ভদ্রলোক এটা জানতে চাইছে। প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে ওই প্রতিষ্ঠানের নাম লিখবো, ঠিক আছে? নাম লিখে কার্যপত্রটা যত গোড়া বিশিষ্ট হবে জাস্ট তত গোড়ার কথা লিখে দেবো। ধরো হচ্ছে 8 গোড়া হইতে পারে, 10 গোড়া হইতে পারে, নরমালি 8 গোড়া 10 গোড়া হবে, 12 গোড়া বিশিষ্ট কার্যপত্র আসলে কি নাই, অস্তিত্ব নাই, অর্থাৎ কি করা যায় না, এই কার্যপত্রটা দেখা যায় না, মানে সাধারণত এটার ব্যবহার নাই বা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনাও নাই। তাহলে প্রথমে কি লিখবা? প্রথমে হচ্ছে প্রতিষ্ঠানের নাম লিখবা। প্রথমে কি লিখবা? প্রতিষ্ঠানের নাম লিখবা। প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপরে হচ্ছে উপরে একটা টাইটেল দিবা, কি কত গোড়া বিশিষ্ট কার্যপত্র। আমরা যত গোড়া বিশিষ্ট কার্যপত্র করব তত গোড়া বিশিষ্ট কার্যপত্র লিখবা। আমি আসলে ক্যামেরার ব্যাকে চলে আসি, কারণ আমার আরেকটা ফোনে আসলে চার্জ নেই, তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, কমেন্টগুলো দেখার জন্য ব্যাকে আসি, কমেন্টগুলো পড়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো ওই লেখাগুলো একটু সবাইকে লিখে নিতে হবে। যেমন ধরো আমরা একটা স্লাইড অ্যাড করে নেই, যেমন আমাদের অঙ্কটা কার ছিল, সেটা হলো মেসার্স শিমু ট্রেডার্স। তো তোমরা অঙ্কের উপর অংশে কি লিখবা, এটাও গুরুত্বপূর্ণ জিনিস, মেসার্স শিমু ট্রেডার্স, ঠিক আছে? ধরো 10 গোড়া বিশিষ্ট বা 10 গোড়া, বা এইভাবে লিখতে পারি কার্যপত্র ব্র্যাকেটে 10 গোড়া বিশিষ্ট, ঠিক আছে? কার্যপত্র 10 গোড়া বিশিষ্ট। আরেকটা জিনিস দেখি, অঙ্কটা কত সালের? 2017 সালে। তাহলে আমরা কি লিখবো? 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এইগুলো ঠিকঠাক মতো না লিখলে কিন্তু নাম্বার কর্তন হয়, জানো কিনা জানি না। প্রথমে প্রতিষ্ঠানের নাম মেসার্স শিমু ট্রেডার্স, কার্যপত্র 10 গোড়া বিশিষ্ট, যদি 8 গোড়া হয় তাহলে এখানে 8 গোড়া উল্লেখ করবা, ঠিক আছে? তারপর লিখছি 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। অঙ্কের উপরে এটা লিখছো কিনা সবাই? অঙ্কের উপরের অংশে এটা লিখছো কিনা? মেসার্স শিমু ট্রেডার্স, কার্যপত্র ব্র্যাকেটে 10 গোড়া বিশিষ্ট। তারপর অঙ্কটা যদি 2017 সালের, তা আমরা লিখবো 2017 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। উপরের অংশে অবশ্যই, মানে ছকের উপরের অংশে এটা অ্যাড করে নাও। সবাই অ্যাড করছো কিনা? সবাই অ্যাড করছো? প্রতিষ্ঠানের নাম, কার্যপত্র কত গোড়া বিশিষ্ট সেটা মেনশন করবা। তারপরে হচ্ছে যে সাল দেওয়া থাকবে, ওই সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। সবার লেখা শেষ হচ্ছে কিনা? তাহলে আমরা মূল অংশে ফিরে যাব, অঙ্কে চলে যাব। সবার হয়েছে কাজ? জি স্যার।
সবাই একটু ফাস্ট লিখবো। যারা স্টিল লাইভটা শেয়ার করে নাই, যারা নতুন ক্লাস করছো, আমি অনুরোধ করবো সবাই যার যার প্রোফাইল থেকে একটা একটা করে শেয়ার করো এবং তোমাদের সমস্যাগুলো আমাকে জানিও, কমেন্ট করে জানাইতে পারো বা আমাদের গ্রুপে পোস্ট করে জানাইতে পারো কোন চ্যাপ্টারগুলো তোমাদের প্রবলেম বেশি হয়। আর্থিক বিবরণীর ক্লাস চলমান আছে, ওটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। ওখানে 13-11টা ক্লাস আছে, ওই ক্লাসগুলো করতে পারো। আর বাকিগুলোর উপরে কিন্তু ক্লাস নেওয়ার যথেষ্ট চেষ্টা করছি আমি। আচ্ছা, শেষ হলে আমরা অঙ্কে আসি। তো এখন খেয়াল করতে হবে, এই যে প্রথম অংশটার নাম কি? রেওয়া মিল। মনে রাখবা, রেওয়া মিলটা আমরা প্রশ্ন থেকে হুবহু উঠাই নিব। কোত্থেকে উঠাই নিব? প্রশ্ন যেভাবে দেওয়া আছে এইভাবে, এটা তোমার কিছু করার নাই। রেওয়া মিল প্রশ্নে যা থেকে হুবহু উঠাই নিবা। তাহলে রেওয়া মিলটা প্রশ্নে দেখি, এই যে রেওয়া মিল দেওয়া আছে, মূলধন, সেবায়, আসবাবপত্র, নগদ, অগ্রিম, বীমা। মূলধন, সেবায়, আসবাবপত্র, আমরা এগুলা লিখবো এবং চাপায় লিখবো। 1 নাম্বার মূলধন, এবং আমরা প্রত্যেকটা এন্ট্রিকে কি করে ফেলবো? এই মাথা থেকে ওই মাথা আন্ডারলাইন করে লাইন মানে রোল টেনে ফেলবো, তাহলে আমার এন্ট্রিগুলো মিক্সড হবে না। 2 নাম্বার মূলধন, তারপরে কি আছে দেখো, সেবা আয়, আসবাবপত্র, সেবা আয়, মূলধন, সেবা আয়। তারপরে আসা হচ্ছে 3 নাম্বার আসবাবপত্র। ওকে, তারপরে হচ্ছে ধরো 3 নাম্বার গেল, 4 নাম্বার কি আছে ভাই? খেয়াল করো, মূলধন, সেবায়, আসবাবপত্র, নগদ, অগ্রিম, বীমা। নগদ। তারপরে 5 নাম্বার আছে হচ্ছে অগ্রিম বীমা। দেখো আমি কিন্তু একেবারে অঙ্কে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখতেছি, কোনো ধরনের পরিবর্তন কিন্তু ঘটানো হচ্ছে না, একেবারে যা দেওয়া ছিল তাই। তারপরে আছে হচ্ছে ভাড়া, পঞ্জীভূত অবচয়, কি আছে? 6 নাম্বার আছে হচ্ছে ভাড়া, আর পরে 7 নাম্বার আছে হচ্ছে কি? 7 নাম্বার আছে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। শেষ। 7 নাম্বার আছে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তাহলে এই হচ্ছে 7টা এন্ট্রি যেগুলো আমাদের প্রশ্নেই দেওয়া ছিল, একেবারে হুবহু প্রশ্ন থেকে যেভাবে আছে সেভাবে নিয়ে নিলাম। টাকাগুলো বসাই, 1,50,000 আর হচ্ছে 3 লাখ। তাহলে এটা হচ্ছে 1,50,000, সরি 1,50,000 ক্রেডিট পাশে বসবে, যেহেতু ক্রেডিট পাশে দেওয়া ছিল। তারপরে আছে হচ্ছে 3 লাখ ক্রেডিট পাশে বসায় দিলাম, ঠিক আছে? তারপরে 3 লাখ, এরপর আছে কত দেখো, 1,40,000, 2,50,000, 1,40,000, 2,50,000, 1,40,000, 2,50,000, 36,000, 40,000, 16,000, 36,000, 40,000, 36,000, 40,000, আরেকটা হচ্ছে কত হাজার? 36,000, 40,000 হচ্ছে 16,000, 36, 40 আর হচ্ছে 16,000। এই সবাই লিখছো কিনা দ্রুত কমেন্টে জানাও, সবাই লিখছো কিনা? রেওয়া মিলটা উঠাইছো কিনা এইভাবে সিমিলারলি যেভাবে আছে ঠিক একইভাবে, একেবারে দাড়ি কমা সেমিকোলন সহ রেওয়া মিলটা প্রশ্নে যেভাবে দেওয়া আছে, তোমার প্রথম কাজ হচ্ছে রেওয়া মিলটা হুবহু উঠাই ফেলা। রেওয়া মিলটা হুবহু যেভাবে আছে এইভাবে উঠাই ফেলা। শেষ। রেওয়া মিলটা উঠাই ফেলবো সবার আগে, ক্লিয়ার কিনা? রেওয়া মিল উঠাই ফেলি, কমপ্লিট। সবাই রেওয়া মিল উঠাই ফেলি, তারপরে মূল আলোচনায় ফেরত আসবো। সবার রেওয়া মিল উঠানো হইলে কমেন্টে লেখো শেষ। সবার রেওয়া মিল হইলে কমেন্টে লেখো শেষ। সবাই রেওয়া মিলটা হুবহু উঠাই নাও, ভাই যেভাবে লিখছে এভাবেই। কমপ্লিট। লবণী, হাবিবুর রহমান কমপ্লিট। হাবিবুর রহমান 5টা ক্লাস করছো তো পেড কোর্সের? আচ্ছা, বাকিরা একটু দ্রুত করতে হবে ভাইয়া, নয়তো সময় লেগে যায়, এমনিতেই কার্যপত্র টাইম লাগে, তোমাদের পুরোটা ফিনিশিং করাইতে একটু সময় লাগবে, দ্রুত শেষ করে সবাই। সবার উঠানো হয়েছে কিনা? যারা স্টিল লাইভটা শেয়ার করো নাই, তোমরা কি মানুষ না পায়জামা কাও দেয়?
শেষ, ফখরুল শেষ, সাকিব ডান, বাকিটা কোথায়? সবার হয়েছে? আমরা নেক্সট স্টেপে যাব, নেক্সট স্টেপে যাব কিনা? লাভলি আক্তার কমপ্লিট, লাভলি মানে মিথিলা, ওকে। সফি হচ্ছে কমপ্লিট। যারা এখনো এমসিকিউ পেড করছে ভর্তি হতে চাও, অ্যাকাউন্টিংটাকে আসলে শিখতে চাও, তারা ভর্তি হয়ে নাও। আচ্ছা, ওকে ডান। এখন আমরা যেটা করব, পরের স্টেপের নাম কি? সমন্বয়। পরের স্টেপের নাম কি খেয়াল করেন? পরের স্টেপের নাম কি ভাইয়া? পরের স্টেপের নাম হচ্ছে সমন্বয়। পরের স্টেপের নাম কি? পরের স্টেপের নাম হচ্ছে সমন্বয়। আচ্ছা, পরের স্টেপের নাম হচ্ছে সমন্বয়। এখন আমরা হচ্ছে কি করব? এখন আমরা হচ্ছে সমন্বয় করব। কি করব? সমন্বয় জাবেদা করব। কি জাবেদা? সমন্বয় জাবেদা। আসেন, এখন এই সমন্বয়গুলো করতে গেলে কোন সমন্বয়গুলো লাগবে মনে আছে আপনার? ওই যে 1 2 3 4 চারটা সমন্বয় করছিলাম না, মনে আছে? আচ্ছা, তো 1 নাম্বার সমন্বয়টা কি আপনাদের কি মনে আছে কিনা? 1 নাম্বার সমন্বয় জাবেদাটা কি ছিল? 1 নাম্বার সমন্বয় জাবেদাটা ছিল হচ্ছে সেবা আই ডেবিট, সেবা আই ডেবিট, আর হচ্ছে অনুপার্জিত, ভালো করে খেয়াল করবেন, একটা বুঝলে সব পারবেন। অনুপার্জিত সেবা আয় ক্রেডিট, এই জাবেদাটা ছিল কিনা 1 নাম্বার? 1 নাম্বার জাবেদা এটা ছিল। এখন আপনি এই সমন্বয়ের মধ্যে কয়টা এন্ট্রি পাইলেন? দুইটা। খেয়াল করেন কয়টা? দুইটা। সেবায়, অনুপার্জিত সেবায়, সেবায় আর কি? অনুপার্জিত সেবায়। এই দুটো এন্ট্রি মনে মনে রাখা এবার আপনি কোথায় আসেন? আপনার রেওয়া মিলটার মধ্যে আসেন। কোথায় আসেন? রেওয়া মিলটার মধ্যে আসেন। এখন এই যে সেবায় আর অনুপার্জিত সেবায় খুঁজে বের করেন 1 2 3 4 5 6 7 8, এই এন্ট্রিগুলোর মধ্যে দুইটার মধ্যে কোনটা আছে? খেয়াল করেন, খুবই সহজ। যে দুটো এন্ট্রি সমন্বয় জাবেদার মধ্যে পাইলেন, ওই দুটো এন্ট্রি এখানে খুঁজে দেখবেন কোনটা আছে। দেখেন, দুইটার মধ্যে একটা আছে সেবায়, কিন্তু কোনটা নাই? অনুপার্জিত সেবায় নামক কোন এন্ট্রি এখানে নাই। আছে কিনা? নাই। না থাকলে নতুন করে এখানে আমরা অ্যাড করব। না থাকলে নতুন করে আমরা কি করব? অ্যাড করব। যেমন সেবায় যেহেতু আছে এটা লাগবে না, তাহলে 9 নাম্বার দিয়ে আমরা কি লিখব? অনুপার্জিত সেবায়। কি লিখব? অনুপার্জিত সেবা, অনুপার্জিত সেবা আয়। আমার জায়গা সংকলন হচ্ছে না, তোমরা লিখে নাও। কি লিখলাম? অনুপার্জিত সেবায়। কি লিখলাম? হ্যাঁ, আমরা হচ্ছে অনুপার্জিত সেবা আয়। ভালো করে খেয়াল করতে হবে, আমি আবারও বলতেছি, সমন্বয়ের মধ্যে যে দুইটা পক্ষ আছে, এই দুইটা পক্ষের কোনটা এখানে আছে আমরা দেখব, খুঁজে দেখব। যদি দুইটাই পাইতাম তাহলে কোনোটাই নিচে লিখতাম না, বুঝছো? কিন্তু কখন লিখবা? যদি যে দুই এন্ট্রি আছে যেমন সেবায়, আবার এখানে যদি অনুপার্জিত সেবায় থাকতো তাহলে কোনোটাই লেখার প্রয়োজন ছিল না। এখানে দেখলাম একটা আছে আরেকটা নাই, যেটা নাই এটা এখানে নিচে লিখছি। এখন এমনও হইতে পারতো দুইটার কোনোটাই নাই, এমনও হইতে পারতো কি দুইটার কোনোটাই নেই, তখন দুইটাই আমরা নিচে লিখতাম। কথা কি বুঝতে পারছো কিনা? সমন্বয় জাবেদা যেটা এখানে পাওয়া যাবে ওইটা ব্যতীত বাকিটা নিচে লিখতে হবে। দুইটাই পাইলে কোনোটা লিখবো না, একটা পাইলে আরেকটা না পাইলে যেটা পাচ্ছে না সেটা লিখবো। এমন হইতে পারে দুইটার কোনোটাই পাই না, তখন দুইটা নিচে লিখবো। আমি কি বুঝাইতে পারছি কথাটা আপনাদেরকে? আমি কি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা? সবাই একটু ঝটপট কমেন্টে জানান ক্লিয়ার হইছেন কিনা, ক্লিয়ার হইছেন কি না, কখন এন্ট্রি লিখবেন আর কখন লিখবেন না, এতটুকু ক্লিয়ার হইছেন? সমন্বয় জাবেদা থেকে কোনটা লিখবেন আর কোনটা লিখবেন না এটা বুঝছেন কিনা বলেন? 8 নাম্বার হবে। আচ্ছা, এটা কোনো বিষয় না। সবাই ক্লিয়ার হইছেন কিনা? এখন দেখেন এই সমন্বয় জাবেদার কি আছে ভাই বলেন তো? এই সমন্বয় জাবেদার কিন্তু কি আছে? দুইটা পক্ষ আছে। সমন্বয় জাবেদার কি আছে? সমন্বয় জাবেদার কিন্তু কি আছে? দুইটা পার্ট আছে। দুইটা পার্ট কি কি আছে দেখেন তো? একটা ডেবিট আর একটা হচ্ছে কি ক্রেডিট। একটা ডেবিট আর একটা কি ক্রেডিট। ঠিক একই ভাবে আপনি যে জাবেদাটা করছিলেন এটারও দেখেন একটা পক্ষ আছে, একটা ডেবিট আর একটা হচ্ছে কি ক্রেডিট। তাহলে সেবা আয় কোন দিকে থাকবে? ডেবিট দিকে। অনুপার্জিত সেবা আয় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। টাকা কত মনে আছে? 10,000। তাহলে আপনি কি করবেন? সেবা আয়, খেয়াল করেন, সেবা আয় করছেন ডেবিট, তাহলে এই যে সেবা আয়ের বরাবর আসবেন সমন্বয় জাবেদার ডেবিট পাশে টাকা বসাবেন 10,000। যেহেতু জাবেদা বলছেন ডেবিট, তাই সমন্বয়ের ডেবিট করে টাকা বসাবেন। অনুপার্জিত সেবায় বলছেন ক্রেডিট, তাই সমন্বয়ের ক্রেডিট পাশে গিয়ে টাকা বসাবেন 10,000। কথা বুঝছেন কিনা দেখেন। প্রথমে সমন্বয় জাবেদাটা দেখলেন, প্রথমে সমন্বয় জাবেদাটা দেখবেন।
সমন্বয় জাবেদার মধ্যে যেটা কমন আছে রেওয়া মিলের মধ্যে ভালো কথা থাকলো, যেটা নাই সেটা নিচে লিখবো। যদি দেখা গেল যে দুইটাই নাই, দুইটাই নিচে লিখবো। দেখলাম যে না দুইটাই আছে, তাহলে কোনোটাই লিখবো না। এবার সমন্বয়ের মধ্যেও দেখেন ডেবিট আর ক্রেডিট নামক ঘর আছে। সমন্বয় আনছি সমন্বয় জাবেদা থেকে, তো সমন্বয় জাবেদাও তো ডেবিট ক্রেডিট নামক দুইটা ঘর ছিল। তো আমরা ডেবিটের টাকাটা ডেবিট পাশে বসাবো, যেমন সেবায় বলছিলাম ডেবিট, তাই সমন্বয়ের ডেবিট পাশে দেখেন 10,000 বসাই দিচ্ছি। এরপরে বললাম অনুবাচিত সেবায় ক্রেডিট বলছিলাম, তাই অনুবাচিত সেবায় টাকাটা বসাইছি সমন্বয়ের ক্রেডিট পাশে। তাহলে দেখেন তো সমন্বয় জাবেদা হয়ে গেল কিনা, সেবায় ডেবিট অনুবাচিত সেবায় ক্রেডিট 10,000 10,000। বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলেন। একটা জিনিস বুঝেন, শুধু এটা বুঝলে বাকিগুলো আপনি নিজে বসাইতে পারবেন, আর কোনো প্রয়োজন নাই, আমার কোনো দরকার নাই। আমাকে ডিভোর্স দিয়ে দিবেন একটু পর আপনারা। বুঝছেন কিনা বলেন? এ পর্যন্ত কি ক্লিয়ার? এক লক্ষ টাকা কোথায় লিখলাম? আমি তো 10,000 টাকা লিখলাম। ক্লিয়ার সবাই? বুঝছেন? বুঝছেন না? বুঝা কথা বলেন না, বুঝতে হবে কিন্তু। টাকা তো ছিল 10,000 টাকাই তো ছিল। আপনি কি কর? দ্বিতীয় জাবেদা কি ছিল? দ্বিতীয় জাবেদা ছিল হচ্ছে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। টাকা ছিল কত আপনাদেরকে মনে আছে? টাকা ছিল হচ্ছে 8,000 টাকা। কত হাজার টাকা? 8,000 টাকা। এবার দেখেন ভাড়া আর বকেয়া ভাড়া, তো আসেন খুঁজে দেখি কোনটা আছে। 2 নম্বর সমন্বয়। এবার দুইটার মধ্যে কোনটা আছে সেটা আমরা কোথায় দেখবো? সমন্বয়ের মধ্যে দেখবো। দেখেন তো কোনটা আছে। ভাড়া আর বকেয়া ভাড়ার মধ্যে কোনটা আছে দেখেন। ভাড়া আর বকেয়া ভাড়া, দেখেন এই যে ভাড়া পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ভাড়া পাওয়া গেছে। তাহলে বকেয়া ভাড়া নামক কোন এন্ট্রি আছে কিনা খেয়াল করে দেখেন। বকেয়া ভাড়া নামক কোন এন্ট্রি আছে কি? নাই। তাহলে আপনি 9 নাম্বার দিয়ে কি লিখবেন? বকেয়া ভাড়া। কি লিখবেন? বকেয়া ভাড়া লিখবেন। যেহেতু এটা নাই, তাহলে এটা আমরা নিচে করে দিলাম, অ্যাড করে দিলাম। যেহেতু বকেয়া ভাড়া নাই, অ্যাড করলাম। তো টাকা ছিল কত হাজার? 8,000। বলছি ভাড়া হিসাব ডেবিট, তাহলে ভাড়া লিখবো কোন পাশে? ভাড়া লিখবো ডেবিট পাশে, এই যে 8,000। আর বকেয়া ভাড়া লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে 8,000। জাবেদা অনুযায়ী খেয়াল করেন কি বলছি। জাবেদাতে কি বলছি দেখেন তো। জাবেদা বলছে ভাড়া হিসাব ডেবিট, ডেবিট পাশে 8,000, বকেয়া ভাড়া ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে কত হাজার? 8,000। ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট। ঠিক একইভাবে আমরা যেভাবে বললাম, আমরা ঠিক সিমিলারলি কাজটা করলাম। কোনো ধরনের পরিবর্তন কিন্তু ঘটায় নাই। একেবারে যা যা বলছি ঠিক একইভাবে কাজ করার চেষ্টা করছি। ঠিক আছে কিনা? আমরা জাবেদা যা ছিল, জাবেদা থেকে হুবহু নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। তাহলে আমরা 2 নাম্বার জাবেদার কাজ করে ফেললাম, কিন্তু আমার সাথে সাথে করে ফেলবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, আটকাইবা না। কথা কি বুঝতে পারছো? আমার সাথে সাথে কমপ্লিট করার চেষ্টা করবা। আচ্ছা, 2 নাম্বার জাবেদার পরে আসো 3 নাম্বার। দেখো 3 নাম্বার জাবেদাটা কি ছিল? বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট ছিল কিনা? বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। টাকা ছিল কত হাজার? 27,000 টাকা। এবার দেখবো বীমা খরচ অগ্রিম বীমার মধ্যে কোনটা আছে। আমরা অঙ্ক করলেই বা আমরা যদি রেও মিলটা সার্চ করি, আমরা পাবো দেখবা এই যে অগ্রিম বীমা শব্দটা আছে। তাহলে কি নাই? নাই হচ্ছে বীমা খরচ। কি নাই ভাই বলো তো? বীমা খরচ। তাহলে আমরা 10 নাম্বার দিয়ে কি লিখবো? বীমা খরচ। 10 নাম্বার দিয়ে কি লিখবো? 10 নাম্বার দিয়ে লিখলাম হচ্ছে বীমা খরচ। কি খরচ? বীমা খরচ। কয় খরচ? বীমা খরচ। টাকা কিভাবে বসাবো? সিম্পল। বীমা খরচ হিসাব বলছে ডেবিট, তাহলে ডেবিট পাশে বীমা খরচের টাকা বসাবো কত হাজার? 27,000। আর অগ্রিম বীমার ক্রেডিট পাশে বসাবো 27,000। খুবই সিম্পল, আর থেকে সোজা কোনো টেকনিক নাই। সমন্বয় জাবেদা পারলে কার্যপত্র জাস্ট করবা, এটা আসলে টেনশনের কোনো কারণই নেই। আচ্ছা, তারপর আসো হচ্ছে 4 নম্বর জাবেদা। 4 নম্বর জাবেদা কি ছিল? নাম্বার 4, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট। টাকা ছিল কত হাজার? 14,000 টাকা। তাহলে অবচয় আর পুঞ্জীভূত অবচয় কোনটা আছে খুঁজে বের করতে হবে, খেয়াল করতে হবে। দেখো ভাইয়া কি আছে, এই যে পুঞ্জীভূত অবচয় নামক এন্ট্রিটা কিন্তু এখানে পাওয়া গেছে। তাহলে নাই কি? নাই কি বলো তো? নাই হচ্ছে তোমার 11 নাম্বার। নাই হচ্ছে অবচয়। তাহলে আমরা অবচয়টা লিখে নিলাম, শেষ। অবচয় লিখে নিলাম, লিখে নিয়ে আমরা খেলা ক্লোজ করে দিচ্ছি। খেলা খতম। ঠিক আছে? তাহলে আমরা কত পাইছি? 14,000 টাকা। তাহলে অবচয় হিসাব ডেবিট 14,000 টাকা। অবচয় হিসাব ডেবিট 14,000 টাকা। আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট কত হাজার টাকা?
পঞ্জীকৃত অবচয় ক্রেডিট 14,000 টাকা। শেষ। 1 থেকে 4 জাবেদা বসানো হয়েছে কিনা সবার, বুঝতে পারছে কিনা ঝটপট কমেন্টে জানাই দাও। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? উল্টাপাল্টা কথা বন্ধ। কার্যপত্র শিখতে হলে একটু চুপচাপ থাকতে হবে। আমরা একেবারে কিন্তু মূল রুলস গুলো পড়া শেষ, মূল নিয়মগুলো পড়া কিন্তু শেষ, ঠিক আছে? সবাইকে এ পর্যন্ত ক্লিয়ার? সবার এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? 4টা সমন্বয় আমরা বসাইতে পারছি কিনা? দ্রুত সবার শেষ হলে কমেন্ট করে জানাও। আলহামদুলিল্লাহ। এই যে বুঝতে পারতেছো, বুঝলে কিন্তু ভালো লাগে, ঠিক আছে? বুঝলে কিন্তু আসলে আনন্দ লাগে যে না পরিশ্রম করতেছি, এটা তোমাদের কাজে লাগতেছে। ওকে ডান। এখন আসো যে বিষয়টা জানা জরুরি এবং শিখা জরুরি। এবার আমরা কি করব, একটা এক্সট্রা গড় রাখবো। একটা কি রাখবো? একটা গড় রাখবো এক্সট্রা। একটা গড় রাখবো কি? এক্সট্রা একটা গড় রাখবো, রেখে বাকিটা নিচে ক্লোজ করব। অর্থাৎ এই যে এই 11 নম্বর আর 12 নম্বর গড়টা আছে কিনা, আমরা এটা ফাঁকা রাখবো। 12 নম্বর গড়টা কি রাখবো? ফাঁকা রাখবো। 12 নম্বর গড়টা কি রাখবো? 12 নম্বর গড়টা আমরা হচ্ছে ফাঁকা রাখবো। কি রাখবো? ফাঁকা। তো রেয়াও মিলের যোগফলটা আমরা প্রশ্ন থেকে নিয়ে নিই। রেয়াও মিলের যোগফল ছিল 4,66,000 টাকা। তাহলে রেয়াও মিলের যে যোগফলটা এটা বসে দিই, 4,66,000 টাকা দিয়ে ক্লোজ। তারপরে 4,66,000 টাকা, এটা যা ছিল তাই বসে কি করে দেই? ক্লোজ করে দেই। শেষ। এবার সমন্বয়ের দুই পাশ যোগ করবা। প্রতিটা ধাপে ধাপে তোমার অঙ্ক মিলে যাবে, প্রতিটা স্টেপে স্টেপে তোমার অঙ্ক মিলবে। তুমি এবার সমন্বয়ের যোগ করো, সমন্বয় যাবে ধর ডেবিট পাশটা যোগ করো। 10,000, 8,000, 27,000, 14,000। তাহলে কত হয় দেখো, যোগ করো, দ্রুত যোগ করে বলো কত হয়। 10 এ 8 18, 18 আর 4 হচ্ছে 22, 10 32, 32 20, 52 7 59। দেখো তো 59 হয় কিনা? 59,000 হয় কিনা? সমন্বয় জাবেদার যোগফল 59,000 হয় কিনা দেখো একটু। সমন্বয় জাবেদার যোগফল 59,000 কিনা? যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, শেষ মুহূর্তে আরো কিন্তু 3টে স্টেপ বাকি আছে, কিন্তু মূল অংশগুলো আলোচনা হয়ে গেছে। যারা এখনো বুঝে মানে লাইভটা শেয়ার করি না, অনুরোধ করবো প্লিজ লাইভটা শেয়ার করে দাও। এবং সমন্বয় জাবেদার যোগফল 59,000 কিনা একটু জানাও। সমন্বয় জাবেদার যোগফল 59,000 কিনা বলো। প্রতিদিন অহেতুক বক বক করে। আচ্ছা, আশা করি শেষ, তাই না? 59,000 হয়েছে, রাইট। তাহলে 59,000 বসায় দাও। 69 69 সরি 59, তাই না? 59,000 ক্লোজ। এবার খেয়াল করো, খুব চমৎকার একটা পার্টে আসছে। এবার দেখো তো কি নাম ভাইয়া? সমন্বিত রেওয়া মিল। কি রেওয়া মিল? সমন্বিত রেওয়া মিল। অর্থাৎ সমন্বয় প্লাস, খেয়াল করো, সমন্বয় প্লাস এই সমন্বয় আর রেওয়া মিল, এই দুটো মিলাইয়া বানাবো সমন্বিত রেওয়া মিল। নামটা খেয়াল করো, সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ সমন্বয় প্লাস রেওয়া মিল, সমন্বয় প্লাস রেওয়া মিল, সমন্বয় প্লাস রেওয়া মিল। দ্যাট মিন্স এইখানে এই রেওয়া মিল আর সমন্বয় মিলাইয়া বানাবো সমন্বিত রেওয়া মিল। কিভাবে বানাবো খেয়াল করো। আমরা মনে রাখবো, আমরা যেহেতু সমন্বয়, আমরা যেহেতু কি করব, আমরা যেহেতু রেওয়া মিল আর হচ্ছে সমন্বয়, খেয়াল করতে হবে একটা সূত্র দেখো। আমরা এটা মিলাইয়া বানাবো কি? সমন্বিত রেওয়া মিল। এই দুটো মিলাইয়া কি বানাবো? সমন্বিত রেওয়া মিল বানাবো। তাহলে খেয়াল করো, যদি রেওয়া মিলে থাকে ডেবিট দিকে এবং সমন্বয়ও থাকে ডেবিট দিকে, যদি রেওয়া মিল এবং সমন্বয়ের একই দিকে থাকে, হয় ডেবিট কিংবা ক্রেডিট, এই যে ক্রেডিট ক্রেডিট, এখানেও ডেবিট এখানেও ডেবিট, এখানেও ক্রেডিট এখানেও ক্রেডিট, তাহলে কি হয়ে বসবে? যোগ হয়ে সমন্বিত রেওয়া মিলের মধ্যে বসবে। একই দিকে থাকলে কি করে বসাবা? যোগ করে বসাবা। মানে রেওয়া মিলেও একটা এমনি ডেবিট দিকে আছে, সমন্বয় ওই একই দিকে আছে ডেবিট, তাহলে যোগ করে বসাবা সমন্বিত রেওয়া মিলের মধ্যে। ওকে, আচ্ছা।
ক্রেডিট থাকলে ক্রেডিট ক্রেডিট হলে যোগ করে বসাবা। কিন্তু ধরো এখানে আছে ডেবিট কিন্তু এখানে আছে ক্রেডিট, অথবা এখানে আছে ক্রেডিট এখানে আছে ডেবিট, যদি এরকম উল্টা হয়, যদি এমন উল্টা হয় তাহলে কি করে বসাবা? তাহলে বিয়োগ করে বসাবা। কি করে বসাবা? বিয়োগ করে বসাবা। কোথায়? সমন্বিত রেওয়া মিলের মধ্যে। এটা হচ্ছে রেওয়া মিল এবং সমন্বয় মিলাইয়া সমন্বিত রেওয়া মিল করার রুলস। এটা হচ্ছে রেওয়া মিল। সাকিব কথা বন্ধ, কমেন্টে এরকম কথাবার্তা বললে অন্যদের কনসেন্ট্রেশন ব্রেক হয়। তাহলে আমরা কি করলাম? রেওয়া মিল এবং সমন্বয়ের একই দিকে থাকলে যোগ করব, রেওয়া মিল এবং সমন্বয়ের একই দিকে থাকলে যোগ করব, উল্টা দিকে গেলে বিয়োগ করব। একই দিকে থাকলে যোগ, উল্টা দিকে গেলে বিয়োগ। ব্যাস এতটুকু মনে রাখলেই খেলা খতম। এতটুকু মনে রাখলেই খেলা খতম। ক্লিয়ার? জাস্ট এতটুকু মনে রাখলেই আমরা দেখবা যে খুব সহজেই আমরা এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে চলো দেখে এটা কিভাবে তুমি অ্যাপ্লাই করবা, এই রুলসটা কিভাবে তুমি অ্যাপ্লাই করবা। খেয়াল করো, দেখো প্রথমে আছে কি মূলধন। দেখো তো ভাইয়া মূলধন রেওয়া মিলের কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। কত? 1,50,000। সমন্বয়ে কি আর কোন এন্ট্রি আছে? সমন্বয় কিন্তু এখানেও নাই এখানেও নাই। তাহলে এটা যে পাশে ছিল হুবহু ওই পাশে বসায় দাও। তাহলে কত? 1,50,000 টাকা ক্রেডিট পাশে। এটা যেহেতু কোনো কিছু ছিল না, আমরা যেভাবে আছে এইভাবে বসাই দিলাম, শেষ। আচ্ছা, এবার আসো সেবায়। দেখো তো ভাইয়া সেবা এটা রেওয়া মিলের কোন দিকে আছে? রেওয়া মিলের আছে ক্রেডিট দিকে। কিন্তু এখানে সেবা এটা কোন দিকে চলে আসছে? এখানে চলে আসছে ডেবিট দিকে। তাহলে উল্টা দিকে গেল কিনা? রেওয়া মিলে আছে ডেবিট দিকে 3 লাখ, কিন্তু সমন্বয় আছে ডেবিট দিকে 10,000। তাহলে উল্টা দিকে গেলে কি হয়? মাইনাস। তাহলে 3 লাখ থেকে 10,000 চলে যাবে, থাকবে কত? 2,90,000। প্রশ্ন করতে পারো স্যার এটা কোন দিকে বসাবো? বলো তো 3 লাখ বড় না 10,000 বড়? অবশ্যই 3 লাখ বড়। তো এই 3 লাখটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে আছে। তাহলে বিয়োগ হওয়ার পরেও অ্যানসারটা ক্রেডিট পাশেই থাকবে, কারণ ক্রেডিট পাশেরটাই বড় হইলো। তাহলে 3 লাখ থেকে 10,000 বিয়োগ, তাহলে অ্যানসার কত হাজার? 2,90,000। না বুঝলে জটপট বলে ফেলতে হবে। ভাই এটা বুঝিনি, আরেকবার বলেন। আসবাবপত্র কিছুই বলা নাই, ডেবিট পাশে ছিল, হুবহু এখানে ডেবিট পাশে বসায় দিব, 1,40,000। শেষ। আচ্ছা, নগদ কিছুই নাই, তাহলে ডেবিট পাশে বসায় দিব 2,50,000। ডেবিটে ছিল ডেবিটে বসায় দিব, শেষ। ডেবিটে ছিল ডেবিটে বসায় দাও। অগ্রিম বীমা খেয়াল করতে হবে, রেওয়া মিলে ছিল ডেবিট পাশে কত হাজার? 36,000, কিন্তু সমন্বয় চলে গেছে ক্রেডিট পাশে 27,000। উল্টা হয়েছে কিনা? উল্টা। কত হাজার টাকা? 9,000 টাকা ডিফারেন্স। কোন দিকে বসাবা? ডেবিট পাশে, কারণ কি 36,000 টাকা ডেবিট পাশেরটা বড়। তাহলে সমন্বিত রেওয়া মিলে ডেবিট পাশে বসবে কত হাজার? 9,000, কারণ বিয়োগ হয়ে আর 9,000ই ব্যালেন্স আছে, উল্টা যেহেতু গেছে। আচ্ছা, ভাড়া 40,000 আছে হচ্ছে ডেবিট দিকে, আবার ডেবিট দিকে আছে 8,000। দেখো এখানেও ডেবিট দিকে 40,000, এখানেও ডেবিট দিকে 8,000। তাহলে একই দিকে কিনা? একই দিকে থাকার কারণে যোগ হবে। তাহলে 40 আর 48 মিলে কি হবে? 40 আর হচ্ছে 8 মিলে কত হাজার? 48,000। দুইটা যেহেতু ডেবিট, তাহলে आंसर ডেবিট পাশে বসবে, কোনো সন্দেহ নাই। পুঞ্জীবিত অবচয় ক্রেডিট পাশে আছে 16,000, আবার এখানেও ক্রেডিট পাশে আছে 14,000। তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ একই দিকে আছে, তাহলে 16 আর 14 যোগ করে দাও। 16 আর 14 যোগ করলে হয় 30। তাহলে ক্রেডিট পাশে যেহেতু আছে, টাকাটা কোন পাশে বসবে? ক্রেডিট পাশেই বসবে, কোনো সন্দেহ নাই। এরপরে নিচের গুলা তো সোজা, যেটা যেদিকে আছে ওদিকে বসায় দাও, যেহেতু কোনো যোগ বিয়োগ নাই, যেটা যেদিকে থাকবে ওদিকে বসে যাবে। যেমন হচ্ছে অনুপাতিত সেবায় ক্রেডিট পাশে ছিল, তাহলে এখানে ক্রেডিট পাশে বসায় দাও 10,000। ঠিক আছে? তারপরে বকেয়া ভাড়া 8,000 ডেবিট পাশে, তাহলে এখানে ডেবিট পাশে বসায় দাও 8,000। তারপর হচ্ছে বীমা খরচ 27,000 টাকা কোন পাশে? ডেবিট পাশে, তাহলে এখানে ডেবিট পাশে বসায় দাও 27,000। তারপরে ধরো হচ্ছে অগ্রিম আর সরি এটা কি অবচয় 14,000 টাকা, তাহলে ডেবিট পাশে কত হাজার? ডেবিট পাশে হচ্ছে 14,000। এখানে একটা ভুল করছি, বকেয়া আবার 8,000 টাকা, বকেয়া আবার 8,000 টাকা ক্রেডিট পাশে আছে, তাহলে এটা কোন পাশে বসাবা? এটা ক্রেডিট পাশে বসাবা 8,000। ঠিক আছে? আর হচ্ছে এই যে বীমা খরচ 27,000 টাকা, এটা ডেবিট পাশে আছে, তাহলে এটা বসবে 27,000 টাকা ডেবিট পাশে। তারপরে অবচয় ডেবিট পাশে আছে 14,000 টাকা, এটা বসবে ডেবিট পাশে। শেষ। দেখো খুবই সিম্পল। এতটুকু করতে পারছো কিনা? সমন্বিত রেওয়া মিল করা গেল কিনা? সমন্বিত রেওয়া মিল খুবই সহজভাবে কিন্তু করা যায়। নিয়মটা বুঝতে পারছো কিনা? সমন্বিত রেওয়া মিলের নিয়ম বুঝতে পারছো কিনা বলো? সমন্বিত রেওয়া মিলের নিয়ম বুঝতে পারছো কিনা? ডেবিট আর ক্রেডিট থাকলে একই দিকে থাকলে ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট ক্রেডিট যোগ, যেটা বড় সেই পাশে বসাবা, উল্টা পাশে গেলে বিয়োগ, একই দিকে থাকলে যোগ, উল্টা পাশে গেলে বিয়োগ, আর কোনো কিছু না থাকলে যেটা যে পাশে আছে ওই পাশে বসাই দিবা। সমন্বিত রেওয়া মিলের অংশটা ক্লিয়ার কিনা? সমন্বিত রেওয়া মিলের পার্ট ক্লিয়ার কিনা? লাবণী একটা ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করবা, যারা এই ক্লাস আছে একটু রেসপন্স করলে ভালো লাগে যে আসলে বুঝতে পারতেছো, তাহলে সামনের দিকে আগানো। এবার কেউ একজন সমন্বিত রেওয়া মিলের এক পাশটা যোগ করে ফেলো, আবার সমন্বিত রেওয়া মিলের দুই পাশ মিলে যাবে, সমন্বিত রেওয়া মিলের দুই পাশ মিলে যাবে। ঠিক আছে? সমন্বিত রেওয়া মিলের দুই পাশ মিলে যাবে ইনশাআল্লাহ। এক পাশ যোগ করে ফেলো, কত হয়?
কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্টে বলবা। হ্যাঁ একটু দ্রুত বলো, কি হবে, পারবা? একেবারে ক্লিয়ার, কিন্তু সমন্বয় জবাদের সমস্যা লেগে আছে। সাকিব সমন্বয় জবাদা প্র্যাকটিস করতে হবে ভাইয়া, ইনশাল্লাহ আরো প্র্যাকটিস করাবে সামনে। একদিন শুধু সমন্বয় জবাদা প্র্যাকটিসের উপর ক্লাস নেবে ইনশাল্লাহ, ঠিক আছে? 2 পাশ যোগ করলে কত হয় বলো? 2 পাশ যোগ করলে কত হয়? 1 পাশ যোগ করে ফেলো। 1,40,000, 2,50,000, 9,000, 48,000, 27,000, 14,000 যোগ করে বলো কত হয়। 1 পাশ যোগ করে ফেলো ফার্স্ট। অ্যান্সারটা কত হয়? 4,88,000। তাহলে দেখো 2 পাশে সিমিলার হবে, হ্যাঁ 2 পাশে সেম হবে, 2 পাশে একই অ্যান্সার আসবে, এক পাশে মানে 2 পাশ মিলে যাবে ইনশাআল্লাহ, 2 পাশ মিলে যাবে। 4,88,000 2 পাশে হয় কিনা খেয়াল করে দেখো। 4,88,000, 4,88,000। দেখো ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে কার্যপত্রের কোনো নিয়মে আর প্রবলেম থাকবে না, শুধু তুমি যদি কি করতে পারো, সমন্বয় জবাদা করতে পারো ইনশাআল্লাহ। 4 লক্ষ ভাইয়া, হ্যাঁ ভাইয়া এটা ভালো ডিসিশন, শুধু একদিনে সমন্বয় জবাদা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমাদের কন্ট্রিবিউশন থাকতে হবে। এই যে শেষ বেলা এসে 10 জন আছে, হইলো কিছু? ক্লাসে উপস্থিতি আরো বাড়াইতে হবে। তোমরাই আমার স্ট্রেংথ। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, ছোট ভাই ব্রাদারদেরকে বলবা। কেউ যদি শুধু রেগুলার ক্লাসগুলো করে নিয়মিত, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ কারো কোথাও প্রয়োজন নাই পড়ার। আর এমসিকিউ বেসটা যদি কেউ কন্টিনিউ করে, তাহলে এমসিকিউটা হয়ে গেল, সিকিউ তো ফ্রিতেই পাচ্ছ তুমি। আর কি দরকার তোমার? গ্রুপ সাবজেক্টের জন্য তোমার টেনশনের কোনো কারণই নাই। এবং ইনশাল্লাহ এখানে কিন্তু তুমি এডমিশন পর্যন্ত সার্ভিস পাচ্ছ, একবার এডমিশন টেস্ট পর্যন্ত। এডমিশন এইচএসসির 24 ব্যাচের জন্য কিন্তু পুরো এডমিশন প্রোগ্রাম ফ্রি করে দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের 25-এর জন্য আরো ভালো করে কাজ করবো, 25-26 এডমিশনের জন্য একবারে জীবন দিয়ে কাজ করবো। ওকে ডান। আশা করছি সমন্বিত রেয়ামিল পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার, পার্ট বাই পার্ট ক্লিয়ার। এতটুকু মিলে গেছে, আশা করছি মিলে গেছে। এবার বিশদায় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী করবো আমরা। এখানে তোমার কিছু জিনিস জানার বা বোঝার আছে, আসো খেয়াল করো। বিশদায় বিবরণীর যে ডেবিট পাশটা আছে না, এটা সবাই একটু খেয়াল করো, খেয়াল করো। বিশদ আয় বিবরণী ভালো করে খেয়াল করবা ভাই। এই যে বিশদায় বিবরণীর ডেবিট পাশ আর বিশদায় বিবরণীর ক্রেডিট পাশ, এই ডেবিট পাশে বসাবে হচ্ছে সকল প্রকার ব্যয়। ভালো করে বুঝে নাও। বিশদায় বিবরণীর ডেবিট পাশটা কি বসাবা? ব্যয় বসাবা। আর ক্রেডিট পাশটায় বসাবা হচ্ছে তুমি কি? ক্রেডিট পাশটায় বসাবা হচ্ছে আয়। ক্রেডিট পাশটা বসাবা কি? আয়। আমি বিশ্বাস করি এই একটা ক্লাস, অর্থাৎ আগের ক্লাসটা আর আজকের ক্লাসটা যে করবে, তার কার্যপত্রের কোনো নিয়ম জানার বাকি থাকবে না, আমি বিশ্বাস করি। আমি তোমাকে অঙ্ক করাচ্ছি একটা, কিন্তু সকল নিয়ম তোমাকে পড়াই দিচ্ছি। তাহলে দেখো, বিশদায় বিবরণী ডেবিট পাশে বসাবা সকল প্রকার ব্যয়, ক্রেডিট পাশে বসবে সকল প্রকার আয়। আচ্ছা, তারপরে আসো। এবার আসছে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। কি বিবরণী ভাইয়া বলো? আর্থিক অবস্থার বিবরণী। আবার দুইটা সেগমেন্ট করবা, একটা ডেবিট পাশ আর একটা ক্রেডিট পাশ। মনে রাখবা, ডেবিট পাশে বসাবা সকল প্রকার সম্পদ। কি বসাবা? ডেবিট পাশে বসাবা সকল প্রকার সম্পদ। আর ক্রেডিট পাশে কি বসাবা? দায় প্লাস মালিকানা সত্ত্ব। শেষ। এতটুকু মনে রাখতে পারলে বিশদায় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী আরো সহজ হয়ে যাবে। তাহলে বিশদায় বিবরণী ডেবিট পাশে কি বসাবা? বিশদায় বিবরণী ডেবিট পাশে বসাবা সম্ভাব্য ডেট। এটা কখনো শিওর বলে না, 2025 ব্যাচের বোর্ডে কি এটা আসলে শিওর বলা যাবে না। এটা 1-2 মাস প্লাস মাইনাস হবে, বুঝছো? 1-2 মাস প্লাস মাইনাস হয়, মাইনাস হয় না, প্লাস হওয়ার সম্ভাবনা বেশি। সবাই দেখো, এটা একটু লিখে রাখো। বিশদায় বিবরণী ডেবিট পাশে বসাবা ব্যয়, ক্রেডিট পাশে বসাবা আয়। আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসাবা সম্পদ, ক্রেডিট পাশে বসাবা দায় প্লাস মালিকানা সত্ত্ব। আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে বসাবা দায় প্লাস মালিকানা সত্ত্ব, ডেবিট পাশে ব্যয় প্লাস আয়, ব্যয় আয় সম্পদ দায় মালিকানা সত্ত্ব। এতটুকু কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে বাকিটা তো আমরা দৌড়াইয়া করব, দৌড়াইয়া। শেষ কিনা? দ্রুত দ্রুত বলো, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে কিনা? ফার্স্ট, কার্যপত্রের বিশদায় বিবরণী ডেবিট পাশে বসাবো ব্যয়, ক্রেডিট পাশে বসাবো আয়।
আমরা আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসাবো সম্পদ ক্রেডিট পাশে বসাবো দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ এই কার্যপদ্ধতি 2টা ক্লাস দিয়ে দিব, যে কোনো সময় যখন তখন যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবা। আমি বিলিভ করি ইনশাল্লাহ এরপরে কিন্তু আর কিছুই বাকি থাকার কথা না তোমাদের। সবাই এই পর্যন্ত লিখছো নিশ্চয়ই, তাই না? তাহলে চলো ভাইয়া পঞ্চমীতে অবচয় কোথায় যাবে, আসো, ভালো কথা, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে? আসো, তোমাদের আমি অঙ্কের মধ্যে করাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এভাবে থাবা কথা বললে তুমি বুঝবা না। এখন তুমি মনে রাখবা একটা জিনিস তোমাকে বলে দেই, যে বিষয় হচ্ছে এটা, এই যে খেয়াল করো, রেওয়া মিল আর সমন্বয় মিলা কিন্তু সমন্বিত রেওয়া মিল বাংলায় মিলছি। তাহলে এই রেওয়া মিল আর হচ্ছে সমন্বয়, এই দুইটা জিনিস আর আমার দরকার নাই। কারণ আমি যেভাবে কাটা দিছি তোমরা কিভাবে কাটা দিবা, কখনো এই কাজ করা যাবে না। আমি বোঝানোর জন্য যে এন্ট্রি গুলো হচ্ছে এগুলা, আমরা এখান থেকে সবগুলো এন্ট্রি নিব, টাকা নেব কোনগুলো, সমন্বিত রেওয়া মিল। কারণ সমন্বিত রেওয়া মিলের মধ্যে সমন্বয় আছে, রেওয়া মিল আছে। তাহলে এই দুই ঘরের টাকার আর কোনো প্রয়োজন নাই। এই দুই ঘরকে কি দিয়ে দাও, কোচি করে ডিভোর্স দিয়ে দাও। কি করে ডিভোর্স দিয়ে দাও? কোচি করে ডিভোর্স দিয়ে দাও। এখন আমাদের তাহলে কোচি করে কোন দুইটা পার্ট নিয়ে আমরা অঙ্ক করব? আমাদেরকে নিতে হবে বিবরণ থেকে এন্ট্রি আর কোচি করে সমন্বিত রেওয়া মিল থেকে টাকা। এর বাইরে আমাদের কোনো কিছু জানার বা শেখার প্রয়োজন নাই। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার চলে আসো, বলো মূলধন কোথায় যাবে ভাই বলো তো? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। তাহলে মালিকানা সত্ত্ব কোথায় যায়? এই যে বিশদায় বিবরণী ক্রেডিট পাশে যায়। তাহলে বিশদায় বিবরণী ক্রেডিট পাশে বসাই দাও কত? 1,50,000 টাকা। এই যে সরি, আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে যায়, কারণ আমরা আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে কি বসাইছি? আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে বসাইছি হচ্ছে এই যে দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে যেহেতু মালিকানা সত্ত্ব এখানে বসাই দিলাম, শেষ। একেবারে ক্রেডিট পাশে টাকা নিলাম কোথা থেকে? এখান থেকে। এবার আসছে হচ্ছে সেবা আয়। তো লেখাই তো আছে আয়, তো আয় কোন পাশে যাবে? বিশদায় বিবরণীর ক্রেডিট পাশে যাবে। কারণ আমরা কি শিখেছি তোমাকে একটু আগে, যে বিশদায় বিবরণীর ক্রেডিট পাশে কি বসে? আয় বসে। কোন পাশে বসে? ক্রেডিট পাশে আয় বসে। তাহলে খেয়াল করতে ভাইয়া, ক্রেডিট পাশে কত হবে? 2,90,000 টাকা। কত হাজার টাকা? 2,90,000 টাকা। 2,90,000 টাকা, শেষ। তারপর আছে আসবাবপত্র, তোমার সম্পদ, সোজা কথা। তাহলে সম্পদ তো সম্পদ পাশে যায়। তাহলে 1,40,000 টাকা। কত হাজার টাকা? 1,40,000 টাকা, শেষ। তারপর দেখো নগদ সম্পদ কত? 2,50,000 টাকা। তাহলে এই যে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে আমরা বসাই দেব কত? এই যে 2,50,000 টাকা। ঠিক আছে তো? আচ্ছা, তারপরে অগ্রিম বীমা কি ভাইয়া বলো তো? তোমার সম্পদ না দায় আয় না ব্যয়, দেখি কে বলতে পারবা? অগ্রিম বীমাটা কি তোমার সম্পদ দায় ব্যয় নাকি আয়? কোন কেটে দিব কেন, সমস্যা নেই, বুঝি নাই। বলো ভাইয়া কি হবে? সবাই একটু বলো তো, অগ্রিম বীমাটা তোমার কি সম্পদ দায় আয় ব্যয় মালিকানা সত্ত্ব কোন দিকে যাবে? সম্পদ, ফখরুল সম্পদ। আর কেউ জানি না, বাকিটা কি জানি না। কথা কল লাগবে, বুঝতে পারছেন? সমস্যা হইলেও কইবেন, সমস্যা না থাকলেও কইবেন, একটু রেসপন্স করবেন, ঠিক আছে? পড়াই যাচ্ছি, মাকে সবাই যদি একটু কথা কন তাহলে ভালো লাগবে, ঠিক আছে? সবাই একটু কথা কওয়ার চেষ্টা করবেন। চুপচাপ মায়ের আছেন গেলা, বুঝলো কইতেছেন না, বুঝলো কইতেছেন না, আমার জ্বালা কি হয়েছে? আয় হ্যাঁ, কি কইতেছেন হাবিবুর রহমান? মায়ের আলছেন একবারে। অগ্রিম বীমা মানে ব্যয়, বীমা মানে কি ব্যয়। তাহলে অগ্রিম বীমা, অগ্রিম ব্যয় হচ্ছে আপনার সম্পদ, ঠিক আছে? অগ্রিম ব্যয় আপনার কি? অগ্রিম ব্যয় হচ্ছে আপনার সম্পদ। সব সময় মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে নি? আয় তো সম্পদ হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসাই দিবেন, ঠিক আছে? সমস্যা নাই। কার যত মানে হচ্ছে সমস্যাই হোক, এটা মনে রাখবেন, অগ্রিম সকল প্রকার ব্যয় হচ্ছে আপনার সম্পদ। তাহলে অগ্রিম বীমার পরিমাণ কত হইতেছে? 9,000। তার সম্পদ পাচ্ছে বসাই দেন 9,000, ঠিক আছে? 9,000 বহাই দিলাম, ক্লিয়ার? আচ্ছা, এবার আহেন সেকেন্ড পার্ট করি। সেকেন্ড পার্ট হচ্ছে ভাড়া। কোচি করে ভাড়া আপনার ব্যয়, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তাহলে ভাড়া ব্যয় কত? 48,000 টাকা। তাহলে বিশদায় বিবরণী ডেবিট পাশে ভাড়া বসাই দিবেন কত হাজার? 48,000 টাকা। কত হাজার টাকা ভাই বলেন তো? 48,000 টাকা হবাই। এবার আসে কি পুঞ্জীবিত অবচয়। এই যে এটা নিয়ে একটা কোশ্চেন করছিলেন না ভাইয়া, বলেন তো? মনে রাখবেন, শিক্ষা নিবেন একেবারে। এই যে দেখেন পুঞ্জীভূত অবচয়, সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে? কি খেয়াল রাখবেন? পুঞ্জীভূত অবচয় হচ্ছে কি আপনার বিপরীত সম্পদ। কি সম্পদ বলেন তো? বিপরীত সম্পদ। কি সম্পদ? বিপরীত সম্পদ। তো সম্পদ যেদিকে বসে বিপরীত সম্পদ ঠিক তার বিপরীত দিকে বসে। কথা বুঝছেন? সম্পদ কোন দিকে বসে বলেন তো? সম্পদ বসে হচ্ছে কোন দিকে? ডেবিট দিকে। তাহলে বিপরীত সম্পদ বসবে কোন দিকে? ক্রেডিট দিকে। কথা কি ক্লিয়ার? মুখস্থ করা লাগবে না, সব শিখে মনে রাখবেন।
সব কিভাবে মনে রাখবেন? শিখে মনে রাখবেন। কিভাবে মনে রাখবেন? শিখে মনে রাখবেন। তাহলে দেখেন তো ভাইয়া, সম্পদ যেহেতু ডেবিটে থাকে, তাহলে বিপরীত সম্পদ নাম হয়তো তার বিপরীত, তাহলে বিপরীত তো বিপরীত পাশে থাকবে, খেলা খতম, শেষ। বুঝতে পারছেন কি না? তাহলে ডেবিট পাশে বসাই দিবেন, সরি ক্রেডিট পাশে বসাই দিবেন। তাহলে পঞ্জীবিত অবচয় কোন পাশে যাইব? ক্রেডিট পাশে যাইব। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা জিনিস মনে রাখবেন, উত্তোলন। কি মনে রাখবেন? উত্তোলন। এই উত্তোলনকে বলা হয় বিপরীত। উত্তোলনকে কি বলা হয়? বিপরীত মালিকানা সত্য। কি বলা হয়? বিপরীত মালিকানা সত্য বলা হয়। তাহলে মালিকানা সত্য কোন পাশে বসে বলেন তো ভাইয়া? ক্রেডিট পাশে বসে। তাহলে বিপরীত মালিকানা সত্য, মালিকানা সত্যের বিপরীত পাশে বসবে, তার মানে কোন পাশে? ডেবিট পাশে বসবে। এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? এইভাবে খেয়াল রাখবেন, মুখস্থ করবেন না। এইটা এই পাশে যায়, ওইটা ওই পাশে যায়, মুখস্থ না করে এইভাবে মনে রাখার চেষ্টা করবেন। দীর্ঘদিন মনে থাকবে, কখনোই ভুলবেন না। কথা বুঝতে পারছেন কিনা? ওকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবার চলেন আমরা আমাদের পরের অংশে চলে যাই। পরের অংশ বলতে আমরা আমাদের ফিনিশিং অংশে চলে যাব। চলে, তাহলে আপনি কি বুঝছেন বলেন তো? পুঞ্জীবিত অবচয়টা যেহেতু আপনার বিপরীত সম্পদ, তাহলে এটাকে আমরা দায় পাশে অর্থাৎ আমরা ক্রেডিট পাশে বসাবো। দায় বলা যাবে না, ক্রেডিট পাশে বসাবো। কত হাজার টাকা? 30,000 টাকা। এই যে ক্রেডিট পাশে বসাই দিলাম 30,000 টাকা। ওকে না? তারপর আসেন হচ্ছে অনুপার্জিত সেবায়। এই অনুপার্জিত সেবাটা আপনি কি জানেন? অনুপার্জিত অর্থাৎ যেটা এখনো অর্জন হয় নাই, এরকম অনুপার্জিত সেবায় অর্থাৎ অগ্রিম সেবায়। অনুপার্জিত সেবায় কি? অগ্রিম সেবায়। সমন্বয় দেখলে ক্লাসগুলোতে এটা শিখে নেবেন। অনুপার্জিত সেবায় কিংবা অগ্রিম সেবায়কে বলা হয় দায়। কি বলা হয় ভাই বলেন তো? দায়। আপনি লিখে রাখবেন, পাশে নোট দিয়ে রাখবেন। একই জিনিস বারবার তো কমন পড়বে, তাই না? একবার শিখে নেবেন, সবসময় পারবেন। তাহলে সেবায় যেহেতু দায়, তাহলে দায় পাশে বসে যাবে কত হাজার বলেন তো? দায় পাশে বসে যাবে হচ্ছে 10,000 টাকা। কত হাজার টাকা? 10,000 টাকা। বকেয়া ভাড়া ব্যয়, বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় হচ্ছে আপনার দায়। বকেয়া ব্যয় আপনার কি? দায়। বকেয়া ব্যয় আপনার দায়। অগ্রিম ব্যয় আপনার হচ্ছে কি? সম্পদ। বকেয়া আয় হচ্ছে আপনার সম্পদ, অগ্রিম আয় হচ্ছে আপনার দায়। এগুলো আপনাদেরকে শিখিয়েছি। তাহলে বকেয়া ভাড়া হচ্ছে আপনার দায়। তাহলে দায় কত হাজার টাকা? 8,000 টাকা। দায় পাশে 8,000 টাকা চলে যাবে। ডান। তারপর আসেন হচ্ছে বীমা খরচ, লেখাইতেছে খরচ, কত সহজ। তাহলে ডেবিট পাশে বিশ্বদায় বিবরণী ডেবিট পাশে বসাই দিবেন কত হাজার? 27,000 টাকা। আচ্ছা, তারপর আসেন হচ্ছে অবচয় খরচ। অবচয় কি আপনার? অবচয় হচ্ছে খরচ। ডেবিট পাশে বসে যাবে কত হাজার টাকা? 14,000 টাকা। দেখেন তো আমার মতো কচি করে সবাই এন্ট্রিগুলো বসাইতে পারছেন কিনা? উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্য। তাহলে বিপরীত মালিকানা সত্য মানে কি? মালিকানা সত্যের বিপরীত, তাই না? তাহলে মালিকানা সত্যের বিপরীত হইলে মালিকানা সত্য যেহেতু ক্রেডিট পাশে বসে, তাহলে বিপরীত মালিকানা সত্য ডেবিট পাশে বসবে। বিপরীত মালিকানা সত্য ডেবিট পাশে বসবে, অর্থাৎ উত্তোলনটা আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসাবা। সবাই এ পর্যন্ত ক্লিয়ার? আমরা কিন্তু অঙ্কের একেবারে শেষ মোমেন্টে আছি, একেবারে শেষ দিকে আছি। শেষ 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 শেখ হাসিনার বাংলাদেশ। একটু ধৈর্য ধরেন, 2 থেকে 3 মিনিট লাগবে ইনশাল্লাহ। এরপরে কার্যপত্রের জন্য আর কোনোদিন কোথাও যেতে হবে না, কার কাছে যেতে হবে না, নিজে নিজে সবকিছু করতে পারবেন। ওকে, সবার কি বসানো হয়েছে? ক্লিয়ার? সবাই বসাইতে পারছো কি না একটু ঝটপট জানাও কমেন্টে। আমরা শেষ করবো ইনশাল্লাহ ক্লাস। সবাই কি ক্লিয়ার? ওকে ডান, থ্যাংক ইউ। এখন আসো মজার ব্যাপার, বোঝার চেষ্টা করবা। বিশ্বদায় বিবরণীর এই যে ক্রেডিট পাশটা, ক্রেডিট পাশটা ছিল কিন্তু আমাদের আয় পাশ, আর এই ডেবিট পাশটা ছিল হচ্ছে আমাদের ব্যয় পাশ। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস শিখে রাখো, এটা হচ্ছে এই আয় পাশ বড় হলে নিট লাভ। আয় পাশ বড় হলে কি হবে? নিট লাভ হবে। ব্যয় পাশ বড় হলে নিট ক্ষতি হবে। এইটা একটু খেয়াল রাখবে সবাই, এই অংশটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে। ঠিক আছে? যদি বিশ্বদায় বিবরণীর আয় পাশটা বড় হয় তাহলে তোমার নিট লাভ হবে। যদি আয় পাশটা বড় হয়, ঠিক আছে, আয় পাশটা যদি বড় হয় তাহলে তুমি কি করবা? নিট লাভ হবে। ব্যয় পাশ বড় হইলে নিট ক্ষতি হবে। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা, প্রত্যেকটা জিনিস প্রয়োজনীয় জিনিস। আমি আজকে অবশ্যই এটা আমি দেখবো কে শেয়ার করো এবং স্যারের কথাটা কে রাখো। কার্যপত্র দুইটা ক্লাসের নোট ক্লাস শেষে অবশ্যই অ্যাকাউন্টিং গ্রুপে আমি শেয়ার চাই। আর যদি শেয়ার না করো তাহলে বুঝবো যে আসলে তোমরা ক্লাস নিতেই তোমরা শুধু চাও,
কোনো কন্ট্রিবিউশন রাখতে চাও না। তো যারা ক্লাস করছো তাদের মধ্যে কমপক্ষে 5 জন নোটটা শেয়ার করবা, কমপক্ষে 5 জন যা লিখছো এগুলোর ছবি তুলে একটু শেয়ার করে দিবা, তাহলে আমিও দিতে পারবো যে না এই যে ক্লাস করাইছি দেখো, তাহলে অন্যরা উৎসাহিত হবে। আমি চাই নোট শেয়ার করো। ওকে, তাহলে আসো আমরা দেখি কোন পাশটা বড় হয়। দেখো তো ভাইয়া, ডেবিট ক্রেডিট পাশে একটা এন্ট্রি 2,90,000 আর ডেবিট পাশে সবগুলো যোগ করলে 2,90,000 হবে না, তাহলে আগে ক্রেডিট পাশটা যোগ করে ফেলো 2,90,000 এবং এটাকে এই পাশে বসাই দাও 2,90,000 শেষ। যে পাশটা বড় এটা আগে যোগ করবা, তারপর ওই রেজাল্টটা তার বিপরীত পাশে বসাবা। যেমন ধরো এটা বড় হয়েছে তো এই পাশটা কিন্তু আমরা আগে যোগ করলাম, যোগ করে এটা এখানে বসাই দিলাম। এখন এটা যদি বড় হইতো এই পাশটা যোগ করে এখানে বসাই দিতাম। এবার 2,90,000 থেকে এই কলামে যা আছে সব বাদ দাও, অর্থাৎ 48,000, 27,000, 14,000 বাদ দাও। তোমার আয় হয়েছে 2,90,000, আয় থেকে যদি তুমি ব্যয়গুলা বাদ দাও, আয় থেকে যদি তোমার ব্যয়গুলা বাদ দাও, তাহলে তুমি কি করবা, তাহলে হচ্ছে তুমি কি পেয়ে যাবা, তোমার নিট লাভ পেয়ে যাবা। অগ্রিম বীমা বুঝি নাই, অগ্রিম বীমা কেন বুঝি নাই? অগ্রিম বীমা হচ্ছে ব্যয়, তো ব্যয়টা যখন অগ্রিম হয় তখন এটাকে সম্পদ বলে। অগ্রিম ব্যয় হচ্ছে আমার সম্পদ, অগ্রিম টাকা দিলে এটা আমার সম্পদ হয়। তো সম্পদ তো সবসময় ডেবিট পাশে বসে। লাবণী একটা তৃষা, আমাদের একটা অ্যাকাউন্টিং এমসিকিউ পেড কোর্স চলছে, আমি বিশ্বাস করি কেউ যদি এই কোর্সটা করে ইনশাল্লাহ সে অনেক বেশি উপকৃত হবে, অনেক বেশি কাজে আসবে তার। সবাই একটু কষ্ট করে আমাদের এখানে যোগফলটা কত হবে এটা একটু জানো। আরেকটা জিনিস একটু সবার সুবিধার্থে দেখাই দেই, আমাদের যে পেড কোর্সের ক্লাস চলমান আছে, কালকে 6 নাম্বার ক্লাস। এই যে আমাদের কোর্সটা, এটা হচ্ছে আমাদের টোটাল 36টা ক্লাস দেওয়া ছিল এই কোর্সে, টোটাল 36টা ক্লাস, 10টা এক্সাম, পিডিএফ শিট আমরা অলরেডি একটা দিছি, 1 নাম্বার লেকচার শিট দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এই যে লেকচার 1 2 3 4 5 আমরা 5 নাম্বার লেকচার গত ক্লাসে করাইছি। আগামী কালকে 6 নাম্বার লেকচার হিসাব চক্র এবং কার্যপত্রের ডিটেইলস তো পড়ানো হয়ে গেল, হিসাব চক্রের বিস্তারিত আলোচনা করব একটা ক্লাসে, হিসাব সমীকরণ, রেওয়ামিল, এইভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমাদের লেকচার চলমান থাকবে। চলতে চলতে অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমরা শেষ করব 36টা ক্লাসে। এই 36টা ক্লাস প্লাস 10টা এক্সাম, 36টা ক্লাস প্লাস 10টা এক্সাম পাচ্ছি মাত্র আমরা 510 টাকায়। কত টাকায়? 510 টাকায়। এই কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। কোর্সের নাম দেওয়া কি? কোর্সের নাম দেওয়া হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। এই বেসিক টু অ্যাডভান্স কোর্সের মাধ্যমে কিন্তু তুমি ইনশাআল্লাহ তোমাকে এমসিকিউর এক অন্য রাজ্যে আবিষ্কার করবে। এসএসসি ব্যাংক এইচএসসি 25-26 ব্যাচ। আর তোমরা সবাই চাইলে আমাদের এই কোর্সে কি হয়ে যেতে পারো, এখনো ভর্তি হয়ে যেতে পারবা, কারণ যে 5টা ক্লাস হয়েছে 5টা ক্লাসে আমাদের রেকর্ড আছে। কেউ যদি ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই বিকাশ নাম্বারে 510 টাকা সেন্ড মানি করতে হবে, তারপরে তুমি আমাকে ইনবক্সে নক করলে আমাদের যে ফেসবুক সিক্রেট গ্রুপ এবং যে মেসেঞ্জার গ্রুপ আছে তোমাকে অ্যাড করে নেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে ডান। তো চলো হচ্ছে এবার আমরা হচ্ছে আমাদের বাকি অংশটা কমপ্লিট করব। কেউ যদি আগ্রহী হও অবশ্যই জানাবে। তাহলে এবার কত হাজার টাকা হয়, কেউ কি যোগ বিয়োগ করছো? কত হাজার টাকা হয়? একদিন শুধু সমন্বয় যাবে দিব, ইনশাল্লাহ দিব, সমস্যা নেই। ডাউনলোড করা যায় না। তোমরা আমাকে দিছো তো, তোমরা আমাকে ইমেল শিট দিছো, ইমেল দিছো না, আমি ইমেলে দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? আমি আজকে একটু এখন ক্লাসটা শেষ করে নামাজ পড়ে কম্পিউটারে বসবো, তখন দিয়ে দিব। 2,01,000 টাকা হয়, 2,01,000 টাকা হয়। সবাইকে যোগ বিয়োগ করছো? 2,01,000 হয়। 40 আর হচ্ছে 14 হচ্ছে 52 10 62 62 আর 27 62 20 82 82 7 89 82 আর 7 89। হ্যাঁ, 2,01,000 টাকাই হওয়ার কথা, 2,01,000ই হওয়ার কথা। তাহলে এটা যেহেতু আমার আয় পাঁচটা যেহেতু বড় হয়েছে, তাহলে এই যে এটার বরাবর এই যে 12 নম্বর এন্ট্রি ফাঁকা রাখছিলাম মনে আছে, এটার নাম দেব কি? নিট লাভ। কি লাভ? নিট লাভ। কেন নিট লাভ লিখলাম? কারণ আমার আয় পাঁচটা কি হয়েছে? বড় হয়েছে। আমি কেন নিট লাভ লিখলাম? কারণ আমার আয় পাঁচটা কি হয়েছে ভাই বলেন তো? আয় পাঁচটা বড় হয়েছে। আয় পাঁচটা কি হয়েছে? আয় পাঁচটা বড় হয়েছে, তাই নিট লাভ লিখছি। এখন আসেন, এখন আরেকটা জিনিস যেটা মনে রাখবেন সেটা হচ্ছে এটা, যে নিট লাভ লিখবা, ওই লিখবা বলো তো, নিট লাভ লিখবা হচ্ছে দায় প্লাস মালিকানা সত্য পাশে। নিট লাভ লিখবা কোথায়? দায় প্লাস মালিকানা সত্য পাশে, অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে। আর্থিক অবস্থা বিবরণীর কোন পাশে? আর্থিক, এগুলা লিখে রাখো, জীবনও ভুলবা না। আর্থিক অবস্থার বিবরণীর কোন পাশে? ক্রেডিট পাশে, অর্থাৎ হচ্ছে দায় ও মালিকানা সত্য পাশে। যদি নিট ক্ষতি হয়, যদি কি হয়? নিট ক্ষতি হয়, তাহলে লিখবা সম্পদ পাশে। যদি নিট ক্ষতি হয় সম্পদ পাশে, অর্থাৎ কোন পাশে? অর্থাৎ ডেবিট পাশে। অর্থাৎ কোন পাশে? ডেবিট পাশে। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবা। যদি নিট লাভ হয় তাহলে বসাবা ক্রেডিট পাশে, আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট পাশে। আর যদি নিট ক্ষতি হয় তাহলে বসাবা আর্থিক অবস্থা বিবরণীর ডেবিট পাশে।
নিট লাভ হইলে বসাবো আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে, নিট ক্ষতি হইলে বসাবো আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে। শেষ, আর কোনো নিয়ম বাকি নেই, একেবারে শেষ, খেলা খতম। এবার কি করো, এই যে ডেবিট পাশে 2,10,000 টাকা আছে, এটা যেহেতু আমাদের নিট লাভ, আমরা তাহলে ক্রেডিট পাশে বসাবো 2,01,000 টাকা। আর যদি নিট ক্ষতি হইতো ডেবিট পাশে। এবার আমরা এই দুই পাশ যোগ করব, ইনশাআল্লাহ আমাদের দুই পাশ সমান হবে, আমাদের অঙ্ক শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। তাহলে আমি বিশ্বাস করি এই অঙ্কটা যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তার এই কার্যপত্রের কোনো নিয়ম তার অজানা থাকবে না, তার কোনো কোশ্চেন থাকবে না। এখন আরেকটা কোশ্চেন তোমাদের আসতে পারে, স্যার এটা যদি 10 গড়া না হয় 8 গড়া বিশিষ্ট হয়, যখন 8 গড়া বিশিষ্ট কার্যপত্র হবে তখন এই অংশটা করা যাবে না, এই অংশটা করা যাবে না, এই অংশটা করা যাবে না, কোন অংশটা করা যাবে না, কোন অংশটা করা যাবে না, সমন্বিত রেওয়া মিল করা যাবে না। তুমি করবা রেওয়া মিল, সমন্বয়, বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তার মানে সমন্বিত রেওয়া মিল তখন আমরা করব না, আমরা দেখাবো না। তাহলে কি হবে, একটা, দুইটা, তিনটা আর চারটা, 4 দুগুণে কয়টা, 8 গড়া বিশিষ্ট হয়ে গেল। কথা বুঝতে পারছো কিনা? যখন 8 গড়া বিশিষ্ট হবে তখন আমরা এটা করব না, আমরা এটা করব। ঠিক আছে? সো আগামী কালকে আমাদের ক্লাস হচ্ছে পেড কোর্সের ক্লাস, এবং আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আমি একসাথে করে পোস্ট করব, এগুলো তোমরা দেখতে থাকো, দেখে নিতে পারো। আমরা তোমাদের রুটিন দিচ্ছি ইনশাআল্লাহ, রুটিন অনুযায়ী ক্লাস হবে। শুক্রবার তোমাদের ক্লাস হবে, আবার কি ক্লাস হবে আমি রুটিন অনুযায়ী তোমাদেরকে জানাই দেব। সো আমি এই দুইটা ক্লাস, আমাদের কার্যপত্রের দুইটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। সো যারা নতুন দেখছো অবশ্যই আমাদের অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবা। কেউ অ্যাকাউন্টিং এমসিকিউ কোর্সে ভর্তি হতে চাইলে এখনো ভর্তি হয়ে নিতে পারো 510 টাকা। এবং আমি আশা করি আজকে যারা ক্লাসগুলো করছো তোমরা অবশ্যই আমাদের অ্যাকাউন্টিং আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপে একটু নোটটা শেয়ার করে দিবে। ভালো থাকো সবাই, অ্যাকাউন্টিং এর সাথেই থাকো, যে কোনো সমস্যা আমাদের গ্রুপে পোস্ট করে জানাতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।